আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের আরো একটি আয়োজনে। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে, যেখানে আমরা আলোচনা করব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা জেইউ বা জাবির জিকে নিয়ে। তোমাদের যে ওয়ান শট ক্লাস, এই ক্লাসের মাধ্যমে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মানবিকের যে দুইটা ইউনিট আছে বা অনুষদ আছে, যেটাই বলি না কেন আমরা, ওই দুইটার তে যে প্রশ্নগুলা আসতে পারে, যেই ধরনের প্রশ্ন বিগত সময়গুলো এসেছে, বিগত সময়ে এসেছে, এই ধাঁচের প্রশ্নগুলা নিয়ে আমরা আলোচনা করব। এবং শুধুমাত্র কিন্তু আমরা অ্যান্সার বলবো না, আমরা এর সাথে সাথে দেখব যে এই রিলেটেড আরো কি কি প্রশ্ন আসতে পারে, বা এই প্রশ্নর অ্যান্সার বাদেও এই রিলেটেড আরো বেশ কিছু তথ্য দিব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে ইনশাল্লাহ। তোমরা কিন্তু এতদিনে বেশ কিছু ইউনিভার্সিটির এক্সাম দিয়েছো। ঢাকা ইউনিভার্সিটি, জবির চারুকলার এক্সাম হয়েছে, খুলনা ইউনিভার্সিটির এক্সাম হয়েছে। এখানে এইসব পরীক্ষা দিয়ে কিন্তু তোমরা মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছো যে আসলে প্রশ্ন কিন্তু এভাবে প্রেডিক্ট করা যায় না। আমরা টিচাররা যাই বলি না কেন, আশা করি স্কুল অফ এক্সেলেন্সের টিচার এরকম বলে না, কমন দেওয়ার নিশ্চয়তা দেয় না। তার কারণ হলো আমরা আসলে কেউ গণক না, আমরা কেউ ফিউচার দেখতে পারি না। এর জন্য আমরা বলি না যে এটাই কমন। আমরা যেটা করতে পারি সেটা তোমাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি তৈরি করে দিতে পারি, যেন তোমাদের যা পড়ানো হয়েছে তার বাইরে থেকেও যদি প্রশ্ন আসে, তারপরেও তোমরা কিভাবে অ্যান্সার করতে পারবা, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। একদম প্রথমে আমরা দেখব বি ইউনিট নিয়ে। একদম প্রথমে আমরা দেখব বি ইউনিট নিয়ে। প্রথম প্রশ্ন, G7 ভুক্ত দেশ নয় কোনটি? G7 ভুক্ত দেশ নয় কোনটি? দেখো, G7 নিয়ে কিন্তু আমাদের বেশ আলোচনা করেছি, বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, তাই না? G7 কি? G7 হলো গিয়ে, সরি, G7 কি? গ্রুপ অফ সেভেন। গ্রুপ অফ সেভেন কি? গ্রুপ অফ সেভেন হলো গিয়ে 60টা দেশ। গ্রুপ অফ সেভেন, তাহলে সেভেনটা কি? এই সেভেন হলো গিয়ে 60টা দেশ মিলে একটা গ্রুপ তৈরি করছে। 60টা দেশ মিলে একটা গ্রুপ তৈরি করছে। এবং এইটা কিরকম, এটা হলো গিয়ে কিরকম দল, বা এটা হলো গিয়ে কি ধরনের অর্গানাইজেশন? এটা হলো গিয়ে তোমার পলিটিক্যাল ফোরাম। মানে এরা কেমন কাজ করে? এটা রাজনৈতিক কাজ করে। পলিটিক্যাল ফোরাম বিভিন্ন অর্গানাইজেশন থাকতে পারে, ইকোনমিক ফোরাম থাকতে পারে, পলিটিক্যাল ফোরাম থাকতে পারে, কালচারাল ফোরাম থাকতে পারে, তাই না? আহ, এই যে G7, সেটা হলো পলিটিক্যাল ফোরাম। তাহলে G7 ভুক্ত দেশ কি কি আমরা একটু দেখি, চলো। G7 ভুক্ত দেশ কি কি? একদম প্রথমে আসতেছে ইউএসএ, তারপরে কি আসতেছে ইউকে, তারপরে হলো কি ইউএস এর পাশে আছে কি কানাডা, ইউএস এর পাশে আছে কি কানাডা, তাই না? তাহলে এই তিনটা গেল, মানে গুরুত্বপূর্ণ তিনটা দেশ এখানে চলে গেল। আর কি কি আছে? ফ্রান্স, ফ্রান্স আছে, জার্মানি আছে, ইটালি আছে। ফ্রান্স, জার্মানি, ইটালি। ফ্রান্স, জার্মানি, ইটালি। আর আরেকটা কি? আরেকটা হলো গিয়ে জাপান। আরেকটা হলো গিয়ে জাপান। তাহলে দেখো, তোমাকে যদি প্রশ্ন করে যে তোমাকে যদি প্রশ্ন করে যে আহ, আমেরিকার বা উত্তর আমেরিকার বা নর্থ আমেরিকান কোন দেশগুলা G7 এর অংশ, তাহলে কি এই যে ইউএসএ আর কি কানাডা। তোমাকে যদি বলে যে ইউরোপের দেশগুলা, ইউরোপের দেশগুলা কোন দেশগুলা G7 এর অংশ, তাহলে কি হবে? ইউকে হবে, ফ্রান্স হবে, জার্মানি হবে, ইটালি হবে। এখন তোমাকে যদি বলে যে যে ইউরোপের কয়টা দেশ G7 এর অংশ, তাহলে এক, দুই, তিন, চার। কিন্তু তোমাকে যদি বলে যে এর ভিতরে কোন দেশগুলা ইউরোপিয়ান ইউনিয়নের অংশ, ইউরোপিয়ান ইউনিয়নের অংশ, তখন কিন্তু এই ইউকে থাকবে না। তখন ইউকে থাকবে না। তার কারণ কি? ইউকে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের অংশ না। তারা কোন চুক্তির মাধ্যমে বের হয়ে আসছে? তারা কোন চুক্তির মাধ্যমে বের হয়ে আসছে? ব্রেক্সিট, ব্রিটেন এক্সিট। তাহলে ব্রিতে কি? ব্রিটেন, ব্রিটেন। আর এক্সিট তো এক্সিট। এই চুক্তির মাধ্যমে ব্রিটেন বেরোয় আসছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। আর একমাত্র এশিয়ার দেশ কোনটা? একমাত্র এশিয়ার দেশ হলো গিয়ে জাপান। তাহলে বুঝলা? তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে কোন মহাদেশ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের অংশ নাই, সরি, G7 এর অংশ নাই, সেটা হলো তোমার আম, সাউথ আমেরিকা, আফ্রিকা,
অ্যান্টার্কটিকা, আরেকটা কি তোমার ওশেনিয়া মহাদেশ বা হলো গিয়ে অস্ট্রেলিয়া মহাদেশ, যেটাই বলো না কেন। তাহলে হাবিজাবি ইনফরমেশন আমরা জানলাম। এই ইনফরমেশন কেবলমাত্র কিন্তু আমাদের G7-এর জন্য গুরুত্বপূর্ণ না, অন্যান্য যত যত অর্গানাইজেশন আছে তাদের হলো গিয়ে প্রথম কে, তাদের হলো গিয়ে সর্বশেষ কে, তারপর বাংলাদেশ যদি থাকে তাহলে বাংলাদেশ কত নাম্বারে, বাংলাদেশ কত নাম্বারে, এই রকম কিন্তু প্রশ্ন আসে। তারপর কি আসে, তারপর আসে হলো গিয়ে এদের হেডকোয়ার্টার কোথায়, তাই না? এইসব রিলেটেড প্রশ্ন আসে। তাহলে এখন চলো আমরা প্রশ্নে ফিরে যাই। G7-এর দেশ নয় কোনটি? কানাডা, ফ্রান্স, রাশিয়া, ইতালি। কানাডা, ফ্রান্স, রাশিয়া, ইতালি। তাহলে কোনটা নাই? এটা হলো গিয়ে রাশিয়া নাই। কিন্তু কথা হলো, রাশিয়া কিন্তু একসময় ছিল, একসময় ছিল, কিন্তু যখন ছিল তখন সেটার নাম কি ছিল? তখন সেটার নাম ছিল হলো গিয়ে G8। তখন সেটার নাম কি ছিল? G8 বা গ্রুপ অফ 8। কিন্তু কি হলো, যেটা হলো সেটা হলো এই যে, এই যে ক্রিমিয়া নামে, ক্রিমিয়া নামে একটা অংশ ছিল। সেটা কোন দেশের ছিল? ছিল হলো গিয়ে তোমার এই যে ইউক্রেনের, ইউক্রেনের কি ছিল? অংশ ছিল। এবং রাশিয়া, রাশিয়া কি করে? রাশিয়া দেখো, এই যে ক্রিমিয়াতে কত সালে হামলা করে? 2014-তে হামলা করে। এবং এই হামলা করার মাধ্যমে কি, রাশিয়াকে G7 থেকে বের করে দেওয়া হয়, রাশিয়াকে G7 থেকে বের করে দেওয়া হয়। তাইলে দেখো, তাইলে দেখো প্রায় 4-5 মিনিট ধরে আমরা এই স্লাইড নিয়ে আলোচনা করতেছি, শুধুমাত্র অ্যান্সার দেই নাই। এই কেন্দ্রিক আরো যা যা তোমার জানা দরকার সেগুলো কিন্তু জানিয়ে তোমাদেরকে দিলাম। আচ্ছা, বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? এটা কিন্তু তোমরা মোটামুটি সবাই জানো। এটা কি? গ্রিনল্যান্ডের। এটা হলো গিয়ে গ্রিনল্যান্ডের। এখন কথা হলো, গ্রিনল্যান্ড কি কোনো দেশ? গ্রিনল্যান্ড কি কোনো দেশ? না, গ্রিনল্যান্ড হলো গিয়ে দেশ না। গ্রিনল্যান্ড কিসের অংশ? গ্রিনল্যান্ড কিংডম অফ ডেনমার্কের অংশ। কিসের অংশ? কিংডম অফ ডেনমার্ক, কিংডম অফ ডেনমার্ক। আচ্ছা, ডেনমার্ক নিয়ে আরেকটা যে গুরুত্বপূর্ণ তথ্য, ডেনমার্ক নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো প্রথম জাতীয় পতাকা তাদের। তাহলে কোন দেশ প্রথম জাতীয় পতাকা উদ্ভব করে? কোন দেশ প্রথম জাতীয় পতাকা উদ্ভব করে? সেটা হলো কি, ডেনমার্ক। সেটা কি? ডেনমার্ক। এবং কত সালে সেটা করে? এবং কত সালে সেটা করে বলো তো? সেটা করে হলো 1219 সালে। কত সালে? 1219 সালে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আমরা। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন কারা? দেখো, প্রথমে দেখতে হবে কোন জায়গায়, এটা কি ভারতীয় উপমহাদেশে না বাংলায়? কোনটার কথা বলছে? বাংলায় বলছে। তাহলে বাংলায় প্রথম কারা আসছে? এই যে পর্তুগিজরা আসছে, বাংলায় পর্তুগিজরা আসছে, রোনালদোর এরিয়ার লোকজন, তাই না? তাহলে কত সালে আসছে? কত সালে আসছে দেখি আমরা, কত সালে আসছে? আসছে হলো 16 শতকে। কত শতকে আসছে? 16 শতকে। এবং কোথায় আসছে? আসছে হলো গিয়ে পোর্টো গ্রান্ডোতে। কোথায় আসছে? পোর্টো গ্রান্ডোতে। এখন পোর্টো গ্রান্ডো নামে কোনো কিছু কি তুমি চেনো? এখন কি আছে পোর্টো গ্রান্ডে? সরি, গ্রান্ডো না, গ্রান্ডে হবে, গ্রান্ডে, গ্রান্ডে। এই গ্রান্ডে মানে কি? গ্রান্ডে মানে হলো কি হিউজ বা বড়। তাহলে পোর্টো গ্রান্ডে, পোর্টো গ্রান্ডে বলতে কোনটাকে বোঝাতো হতো, বোঝানো হতো? পোর্টো গ্রান্ডে বলতে বোঝানো হতো চট্টগ্রামকে। মানে চট্টগ্রামের পোর্ট, চট্টগ্রামের পোর্ট অনেক বড় ছিল, চট্টগ্রামের পোর্ট অনেক বড় ছিল। এর জন্য চট্টগ্রামকে বলা হতো পোর্টো গ্রান্ডে। চট্টগ্রামকে কি বলা হতো? পোর্টো গ্রান্ডে। এবং কত সালে তারা এসেছিল? কত সালে তারা এসেছিল? 16 শতকে, এবং বলছি, এবং 1528 সালে। কত সালে? 1528 সালে। 1528 সালে, 1528, 1528। এখন কথা হলো, ইংরেজরা কোথায় আসে? ইংরেজরা কোথায় আসে, তাই না? ইংরেজরা কোথায় আসে? ইংরেজরা আসে হলো গিয়ে হুগলিতে। হুগলি কোন জায়গায় আমরা জানি? হুগলি হলো গিয়ে পশ্চিমবঙ্গের কলকাতায়। কোন জায়গায়? পশ্চিমবঙ্গের কলকাতায়। এবং কত সালে তারা আসে? তারা আসে হলো 1630-এ। কত সালে? 1630-এ। 1630-এ তারা আসে। তারপরে যে ওলন্দাজ, ওলন্দাজ কারা? ওলন্দাজদের নিয়ে আমাদের একটু নামে সমস্যা হয়। ওলন্দাজ মানে হলো গিয়ে ডাচ। ওলন্দাজ কারা? ওলন্দাজ হলো গিয়ে ডাচ। তার মানে ডেনমার্কের লোকজন, তাই না? না, ডেনমার্কের লোকজন না। তারা কোন দেশে? তারা হলো গিয়ে নেদারল্যান্ডস। তারা কোন দেশে? নেদারল্যান্ডস। লাস্টে কিন্তু একটা এস আছে, মনে রাখবা, লাস্টে কিন্তু একটা কি আছে? এস আছে।
তারা কত সালের দিকে আসে? তারা মূলত আসে, তারা মূলত আসে 1603 থেকে 1610 মতান্তরে। মানে কেউ বলে 1603, কেউ বলে 1610, আবার কেউ বলে এরকম মাঝামাঝি একটা সময় আসছে। ঠিক আছে, গেল তো কোথায় আসছে? আসছে হলো গিয়ে ওডিশা। আসছে হলো গিয়ে কোথায়? ওডিশা। তাহলে ইংরেজদের ব্যাপারে আমরা দেখলাম, ওলন্দাজদের ব্যাপারে আমরা দেখলাম, এখন ফরাসিদের ব্যাপারে বাদ যাবে কেন, তাই না? ফরাসিদের ব্যাপারে বাদ যাবে কেন? ফরাসিরা আসছে তোমার 1673-তে। কত সালে তারা আসছে? 1673-তে। এবং এই যে ফরাসিদের ব্যাপারে তোমরা কোন জায়গায় পড়ছো বলো তো? ফরাসিদের আগমনের ব্যাপারে কিন্তু আমরা এই যে মীর জাফর এর যেই গল্প, সিরাজউদ্দৌলার যে গল্প, সেখানে আমরা পড়ছি। কোন জায়গায় আসছিল তারা? তারা আসছিল চন্দননগর। চন্দননগরে তারা কোথায় আসছিল? চন্দননগরে আসছিল। ঠিক আছে, বুঝলাম। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন হলো গিয়ে ইউ থান্ট। কোন কত কি বলে, প্রথম মহাসচিব কে ছিলেন? ইউ থান্ট ছিলেন। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝলাম। ইউ থান্ট ছিলেন। এখন, সরি, আমি একটু ভুল বললাম নাকি কি? আমি একটু ভুল বলছি, সরি। আমি একটু লোকে ভুল বলছি, সেটা হলো ছিলেন ট্রিগ ভ্যালি। কে ছিলেন? ট্রিগ ভ্যালি ছিলেন প্রথম। ইউথ হান্ট যিনি ছিলেন, ইউথ হান্ট হলো গিয়ে আমাদের মুক্তিযুদ্ধকালীন, আমাদের মুক্তিযুদ্ধকালীন। তাহলে প্রশ্ন আসতে পারে যে আমাদের মহান মুক্তিযুদ্ধ যেটা 1971 সালে হয়েছিল, সেই সময় জাতিসংঘের বা ইউএন এর প্রথম মহাসচিব কে ছিলেন? ইউ থান্ট ছিলেন। ইউ থান্ট ছিলেন। আচ্ছা, তারপরে হলো গিয়ে দ্যাগ হ্যামারশোল্ড। দ্যাগ হ্যামারশোল্ড হলো তোমার কি করে, তিনি হলো এই যে হেলিকপ্টারে করে এক জায়গায় যাচ্ছিলেন এবং হেলিকপ্টার ক্র্যাশে কি তিনি মারা যান। হেলিকপ্টার ক্র্যাশে তিনি মারা যান। তিনি কোন দেশের ছিলেন? তিনি ছিলেন হলো গিয়ে সুইডিশ বা সুইডেনের। এবং এই যে ইউএন পিস কিপিং আর্মি বা ইউএন পিস কিপিং মিশন বা ইউএন শান্তিরক্ষী বাহিনী, যারা শান্তিরক্ষী, আচ্ছা বোঝা যাচ্ছে তো নীল? হ্যাঁ, শান্তিরক্ষী বাহিনীতে, সরি, আচ্ছা, ইউএন পিস কিপিং আর্মি বা শান্তিরক্ষী বাহিনী, শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত, কর্মরত যারা মারা যায়, যারা মারা যায় তাদেরকে এই যে দ্যাগ হ্যামারশোল্ড পুরস্কার দেওয়া হয়। তাদেরকে কোন পুরস্কার দেওয়া হয়? তাদেরকে দেওয়া হয় দ্যাগ হ্যামারশোল্ড পুরস্কার। তাদেরকে কোন পুরস্কার দেওয়া হয়? তাদেরকে দেওয়া হয় দ্যাগ হ্যামারশোল্ড পুরস্কার। এবং দুইজন ব্যক্তি, দুইজন ব্যক্তি আমরণ বা মৃত্যুর পরে আমরণ নোবেল পেয়েছেন। আমরণ নোবেল মানে মৃত্যুর পরও নোবেল পেয়েছেন, আমরণ নোবেল পুরস্কার পেয়েছেন। তার ভিতরে একজন কিন্তু এই দ্যাগ হ্যামারশোল্ড, একজন কিন্তু এই দ্যাগ হ্যামারশোল্ড। তাহলে আরেকজনকে, আরেকজন হলো গিয়ে এরিক এস্কেল। আরেকজন কে? এরিক এক্সেল। এরিক, এরিক এক্সেল। আরেকজন কি? এরিক এক্সেল। আচ্ছা, ঠিক আছে। এবং পরের যিনি, তিনি আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না। এই এই কুট ওয়াইল্ডহেইম, ওয়াইল্ডহাইম, এর জন্য তাকে নিয়ে আমরা পড়তেছি না। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার এই যে ট্রিগ ভ্যালি। অ্যান্সার কোনটা? অ্যান্সার হলো গিয়ে এই ট্রিগ ভ্যালি, আমাদের উত্তর। একদম প্রথমে তোমাদের বলেই দিছি। আচ্ছা, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত হলো গিয়ে ইরাকে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আসলে, এখন আমরা জানি না যে সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এর ভিতরে একটা ছিল, মানে তার আগে ছিল এনসিয়েন্ট, এনসিয়েন্ট সেভেন
ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তার ভিতরে একটা এই যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ছিল। তাছাড়া আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আছে সেটা গুরুত্বপূর্ণ, এর বাদে যেগুলো আছে সেগুলো আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না, এর জন্য তোমাদের ক্লাসে আলোচনা করতেছি না, তবে তোমরা দেখে নিও। সেটা কি? সেটা হলো দা গ্রেট পিরামিড অফ গিজা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বাদে এনসিয়েন্ট সেভেন ওয়ান্ডার্স এর মধ্যে যেগুলা গুরুত্বপূর্ণ, তার ভিতরে অন্যতম বা সব থেকে গুরুত্বপূর্ণ দ্য গ্রেট পিরামিড অফ গিজা। তারপরে যেগুলা আছে মনে করো যে তোমার এই যে লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া, এটা বাদে আরেকটা গুরুত্বপূর্ণ আছে, সেটাটা আমরা বলি। আর বাকিগুলোরটা খুব একটা গুরুত্বপূর্ণ না। লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া। আচ্ছা, কৃষ্ণাঙ্গদের ভূমি কোন দেশের নামের অর্থ? কৃষ্ণাঙ্গদের ভূমি বলা হয় হলো গিয়ে সুদানকে। সুদান কিন্তু এখন মনে করো যে রিসেন্ট জিকের একটা অংশ। এটা নিয়ে কিন্তু রিসেন্টলি যে ঢাকা ইউনিভার্সিটির যে বি ইউনিটের পরীক্ষা হলো সেখানেও দিছে, জন্য সুদানের নিয়ে আদ্য পন্ত এবং সাম্প্রতিক জিনিসগুলো অবশ্যই জেনে যাবে। সর্বাধিক সামাজিক কল্যাণ কোন অর্থনীতির বৈশিষ্ট্য? সর্বাধিক সামাজিক কল্যাণ দেখো, যখন হলো গিয়ে তোমার ব্যক্তি ব্যক্তি কেন্দ্রিক, মনে করো যে যদি বলা হতো যে ব্যক্তি কেন্দ্রিক উন্নয়ন, যদি বলা হতো ব্যক্তি কেন্দ্রিক উন্নয়ন, তখন হতো ধনতান্ত্রিক। কিন্তু আমাদের কি বলছে? সামাজিক কল্যাণ। এখন আমরা কি জানি? যে এই যে সমাজতান্ত্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা সমাজের সবাইকে নিয়ে চলতে চায় এবং সমাজের আপামর সবার উন্নতির কথা চিন্তা করে। তাহলে এই সাতের উত্তর কি হবে? সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? অধিনায়ক কে ছিলেন? এটা হবে আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট নিয়ে কিন্তু মানে বিভিন্ন রকম প্রশ্ন আসে। এই ক্রিকেট নিয়ে মনে করো যে কি কি আসে, জাস্ট আমরা যদি একবার একটু দেখি। ক্রিকেট নিয়ে হলো গিয়ে ক্রিকেট নিয়ে আসে, মনে করো যে রিসেন্ট আসে। ক্রিকেট নিয়ে হলো গিয়ে রিসেন্ট আসে, যেরকম যে মুশফিকুর রহমানের প্রশ্নটা বারবার আসতেছে যে শততম ম্যাচে শততম সেঞ্চুরি করেছেন কে, তিনি কত নাম্বার এরকম রেকর্ডধারী, 11 নাম্বার। আচ্ছা, তারপর এগুলো রিসেন্ট নিয়ে আসে। তারপর মনে করো যে প্রথম, যে কোনো প্রথম, এই যে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম, তাহলে মনে করো বিশ্বকাপ ক্রিকেটে প্রথম, তাহলে এরকম আসতে পারে যে টেস্ট ক্রিকেটে প্রথম কাদের সাথে খেলেছিলেন, সেখানে ক্যাপ্টেন কে ছিলেন, বা টেস্ট ক্রিকেটে প্রথম কে সেঞ্চুরি করেছেন। তাহলে ওয়ানডের ক্ষেত্রেও তাই, ওয়ানডের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন, কাদের সাথে খেলেছিলেন, কাদের সাথে প্রথম জিতেছিলেন, সেটাই হলো গিয়ে প্রথম সেঞ্চুরি করেছে গিয়ে, বা মনে করো যে প্রথম হ্যাটট্রিক নিয়েছে গিয়ে। তারপর টি-টোয়েন্টি নিয়েও এরকম প্রশ্ন আসতে পারে, তাই না? এগুলা ক্রিকেট নিয়ে কিন্তু প্রায়ই আসে। এবং ক্রিকেট এর পাশাপাশি আমরা এখন দেখতেছি যে বিশেষ করে নারী ফুটবল নিয়ে প্রশ্ন আসতেছে। মাঝে মাঝে দেখা যায় হকি নিয়ে প্রশ্ন আসে, দাবা নিয়ে প্রশ্ন আসে। এই বিষয়গুলো কিন্তু মোটামুটি তোমাদের জানার মধ্যে থাকতে হবে। এখন বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত হলো গিয়ে জেনেভাতে। জেনেভাতে, এই যে জেনেভাতে বিভিন্ন সম্মেলন হয় না, জেনেভা কনভেনশন হয়, ওই জেনেভাতে। আচ্ছা, বাংলাদেশের সংবিধানে কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা আছে? মৌলিক অধিকার মানে যেই অধিকারটা পাওয়া আমাদের সবারই কাম্য, যে অধিকারগুলো পাওয়া আমাদের সবারই কাম্য, সেটা হলো গিয়ে এই যে তৃতীয়। এবং সংবিধান, যেটা সংবিধান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সংবিধান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সংবিধানের কি কি নিয়ে প্রশ্ন আসতে পারে? দেখো, এক এক পলক যদি আমরা দেখি, সংবিধান নিয়ে প্রশ্ন অবশ্যই আসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসবে আমি জানি না, কিন্তু তুমি যদি সব কয়টা ইউনিভার্সিটিতে প্রশ্ন দাও, পরীক্ষা দাও, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে সংবিধান নিয়ে প্রশ্ন আসবে। সংবিধান নিয়ে কি প্রশ্ন আসতে পারে? সংবিধান নিয়ে সংবিধানের ইতিহাস নিয়ে প্রশ্ন আসতে পারে। সংবিধানের ইতিহাস নিয়ে প্রশ্ন আসতে পারে। আর কি প্রশ্ন আসতে পারে? আসতে পারে হলো গিয়ে অন্য দেশের সংবিধান, যেরকম মনে করো যে প্রশ্ন আসতে পারে যে সবচেয়ে বড় সংবিধান কোন দেশের, সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের, কোন দেশের সংবিধান হলো গিয়ে
লিখিত, কোন দেশের সংবিধান হলো গিয়ে তোমার কিছু কিছু জায়গা থেকে নেওয়া, যেরকম ব্রিটেনের সংবিধান। তারপর প্রশ্ন আসতে পারে যে তোমার বাংলাদেশের সংবিধান কোন কোন মানে কোন দেশ, কোন দুইটা দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত। এই যে অন্যান্য দেশের সংবিধান নিয়ে প্রশ্ন আসতে পারে, সংবিধানের ইতিহাস নিয়ে আসতে পারে। তারপর কি সংবিধানের ধারা নিয়ে প্রশ্ন আসতে পারে, এই যে ধারাগুলো তো আমরা দেখতেছো। আবার সংবিধানের কি নিয়ে প্রশ্ন আসতে পারে, সংবিধানের সংশোধনী, সংবিধানের কি সংশোধনী, যে 17টা সংশোধনী হয়েছে সেই সংশোধনী নিয়ে আসতে পারে। এখন কথা হলো যে ভাই ইতিহাস নিয়ে কি প্রশ্ন আসতে পারে, তাই না? তাহলে বলতে পারে যে সংবিধান দিবস কবে, সংবিধান কোন কোন তারিখে স্বাক্ষর হয়েছিল, যে কিছুদিন আগেই কিন্তু হয়েছে, 14 এবং 15 তারিখে 2 দিন মিলে সংবিধান স্বাক্ষর হয়েছে। তারপর কি সংবিধান কবে কার্যকর হয়, 16ই ডিসেম্বর 1972। তারপর মনে করো যে এখানে নারী কে ছিলেন, এখানে হলো গিয়ে তোমার একমাত্র অমুসলিম কে ছিলেন, একমাত্র বিরোধী দলীয় কে ছিলেন, একমাত্র কে ছিলেন যে সাইন করেন, এরকম বিভিন্ন জিনিসপত্র তোমরা অবশ্যই পড়ছো, আমরা জানি। সেই জিনিসগুলো আরেকবার একটু রিভাইজ করে নিও। আচ্ছা, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম আন্দোলন কোনটি? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম আন্দোলন হলো এই যে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির সন্ন্যাসী বিদ্রোহ। যদি তোমাকে বলতো যে প্রথম সশস্ত্র, তাহলে এখানে দেখো কি বলছে প্রথম, আরেকটা প্রশ্ন দেয় প্রথম সশস্ত্র, মানে প্রথম অস্ত্র নিয়ে যেই ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন আন্দোলন হয়েছিল সেটা সিপাহী বিদ্রোহ। তারপর তিতুমির বিদ্রোহের, এটা তো আমরা জানি যে বাঁশের কেল্লা, তিতুমিরের বিখ্যাত বাঁশের কেল্লার কথা তো আমরা মোটামুটি সবাই জানি। বাঁশের কেল্লা, বাঁশের কেল্লা। আর তারপর লাগে ফরাইজি আন্দোলন, ফরজাই আন্দোলন নিয়েও তোমাদের আলোচনা করা হয়েছে। যে হাজী শরীয়তুল্লাহ বলেছিলেন, মানে একটা এই সময়ের কথা, সেই সময় আসলে মানুষজন খুব একটা ধর্মকর্ম পালন করতো না, ধর্মকর্ম থেকে দূরে ছিল। ফরাইজি আন্দোলনে বলা হয়েছিল এটা কেমন আন্দোলন, ফরাইজি আন্দোলন কেমন আন্দোলন, দেখো এটা একটা ধর্মীয় আন্দোলন। বলেছিল যে আচ্ছা বাবা, তোরা ধর্মকর্ম কর আর না কর, অ্যাটলিস্ট ফরজ ইবাদত গুলা কর। ধর্মীয় আন্দোলন, এইটাই হলো কি ফরাইজি আন্দোলন, ফরাইজি আন্দোলন। আচ্ছা, দেখো হলুদ মার্ক দিয়ে যেগুলো সার্কেল করে কেবলমাত্র সেগুলোই কিন্তু উত্তর। দেখো আর তোমাদের বলে দিচ্ছে, আশা করি সমস্যা হবে না। সিডো সনদের উদ্দেশ্য কি? সিডো সনদের উদ্দেশ্য পরের কথা, আগে সিডর ফুল ফর্মটা আমরা একটু জেনে নিই। আমরা সিডর ফুল ফর্মটা একটু জেনে নিই। কনভেনশন, কনভেনশন অন দা এলিমিনেশন, সরি, কনভেনশন অফ দ্য এলিমিনেশন, এটার ফুল ফর্ম কিন্তু খুব বড়। এবং এইটার ফুল ফর্মটা নিয়ে প্রশ্ন আসে, এরকমও প্রশ্ন আসছে যে নিচের কোনটি সিডর পূর্ণরূপ, প্রত্যেকটাতে এরকম পুরো হলো গিয়ে একটা লাইন করে দেওয়া, তিনটাতে একটু একটু ভুল আছে এবং একটাই সঠিক উত্তর, যেটা সঠিক উত্তর সেটাই উত্তর। কনভেনশন অন দ্য এলিমিনেশন, কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন। তাহলে দেখো কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, তাহলে সব কয়টা ক্যাপিটাল লেটার, এই এ স্মল লেটার কেন? তার কারণ হলো ইংলিশের ক্লাস নিলাম, ইংলিশের একটা ক্লাস নিয়ে নেই। এটা কি, এটা হলো গিয়ে প্রিপোজিশন, এটা কি প্রিপোজিশন। এরকম এরকম যখন আমরা যে শর্ট ফর্ম ফুল ফর্ম এরকম আমরা লিখবো, প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবো না, তাইলে এই হলো গিয়ে সিডো। তাহলে দেখো এখানে কি, আমরা যদি ফুল ফর্মটা জানি আমরা দেখতে পারবো এটা কাদের নিয়ে কাজ করে, ডিসক্রিমিনেশন উইমেন। আচ্ছা ঠিক আছে, যে নারীদের সাথে যেই বৈসাদৃশ্য হচ্ছে সেটা নিয়ে। তাহলে নারী গেল, বৈসাদৃশ্য অধিকার, এই যে দেখো চলে আসছে নারী অধিকার নিয়ে। তাহলে দেখো যদি পূর্ণরূপ তোমরা জানো নেক্সট সময় এমনিতেই অ্যান্সার করতে পারবা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৈদেশিক জনমত আদায়ে মিশন পরিচালনায় বিশেষ ভূমিকা রাখেন কে? এই চারজনের মধ্যে কে বিশেষ ভূমিকা রাখেন? যিনি ভূমিকা রাখেন, এটা খুবই কমন প্রশ্ন, খুবই আশা প্রশ্ন, তোমাদের মোটামুটি সবারই জানা, বিচারপতি আবু সাইদ চৌধুরী। এবং এই যে মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু আমরা একটু কম প্রশ্ন দেখতেছি, একটু কম প্রশ্ন দেখতেছি, কিন্তু তারপরেও আমরা কয়েকটা জিনিসের প্রশ্ন আশা করতে পারি। একটা হলো কি সেক্টর, তারপরে যে 11টা সেক্টর সেগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপরে কি
মুক্তিযোদ্ধা যারা আছে, গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, এইগুলা নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপর কি, এটা হলো গিয়ে তোমার এই যে মুক্তিযুদ্ধ রিলেটেড যে সিনেমা, মুক্তিযুদ্ধ রিলেটেড যে গান, মুক্তিযুদ্ধ রিলেটেড মনে করো যে উপন্যাস, বা মুক্তিযুদ্ধ রিলেটেড হলো গিয়ে কি নাটক, এই সবগুলা কিন্তু ইম্পর্টেন্ট। এই সবগুলা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর আরেকটা কি ইম্পর্টেন্ট, এই যে মুজিবনগর, মুজিবনগর সরকার, মুজিবনগর সরকার, এই বিষয়গুলো নিয়ে কি প্রশ্ন আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় হলো গিয়ে আইএমএফ। সেটা কি? ইন্টার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আচ্ছা, ঠিক আছে। তারপরে আইডিএ কি? পূর্ণরূপটা আমরা একটু দেখে নিই। জাস্ট ইন্টারন্যাশনাল শর্টে আমরা লিখে দিই, আর লিখতেছি না। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তাহলে আইবিআরডি, আইবিআরডি কি? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর কি রিকনস্ট্রাকশন, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কিন্তু একটা এখনো বাদ গেছে, যে আইবিআর, তাহলে ডি কোথায় গেল? অ্যান্ড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট বানান কিন্তু তোমরা অনেকেই ভুল করো, ডেভেলপমেন্ট বানান কিন্তু ভুল করা যাবে না, ডেভেলপমেন্ট বানান ভুল করা যাবে না। আচ্ছা, আর বাকি আছে কি? আইএফসি, বাকি আছে আইএফসি, আইএফসিটাও জেনে নি। ইন্টারন্যাশনাল ফাইনান্সিয়াল কর্পোরেশন। এই প্রত্যেকটার ব্যাপারেই কিন্তু তোমাদের টুকটাক জেনে নিতে হবে, জেনে যেতে হবে। আচ্ছা, তারপরে কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়? কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়? তোমরা অনেকে ইরান ইরাক এক মনে করো, তোমরা আবার অনেকেই মনে করো যে পাশাপাশি দেশ। তাহলে দুইটাই মনে হয় আরব লীগের সদস্য, বা দুইটা আরব লীগের সদস্য না। আরব লীগের সদস্য নয় কোনটি? ইরান, ইরান। তাহলে সদস্য কোনটি? সদস্য হলো গিয়ে এই যে তার পাশের যে ইরাক, এটা হলো গিয়ে সদস্য, এটা হলো গিয়ে সদস্য। মূলত আফ্রিকার কিছু দেশ এবং এশিয়ার কিছু দেশ, যেগুলা হলো গিয়ে আরব উপসাগরের তীরে অবস্থিত, এই সব কিছু দেশ মিলে এই যে আরব লীগ গঠিত। এটা কিন্তু এই যে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো আরব লীগ মনে করো না। আচ্ছা, তাহলে দেখো আমরা বি ইউনিটের প্রশ্ন দেখলাম, 15টা প্রশ্ন ছিল। এখন আমরা সি ইউনিটের প্রশ্ন দেখব। এখানে আসলে বিষয় ভিত্তিক প্রশ্ন আসে কি, মানে সি ইউনিটে যে যে ডিপার্টমেন্ট আছে, মনে করো যে তোমার ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম আছে, তাহলে নিউজ পেপার নিয়ে প্রশ্ন আসতে পারে, তোমার নিউজ চ্যানেল নিয়ে প্রশ্ন আসতে পারে, এই রিলেটেড বা নিউজ পার্সোনালিটির নিয়ে প্রশ্ন আসতে পারে, বা নিউজের যেই তোমার জরিপ দেয় একদম লাস্টে, আমরা এই নিয়ে একটা প্রশ্ন আছে, এইগুলা নিয়ে আসতে পারে। তারপর প্রত্নতত্ত্ব বিভাগ আছে, এইটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, এইগুলা নিয়ে প্রশ্ন আসতে পারে। দর্শন বিভাগ আছে, তাহলে এইগুলা নিয়ে প্রশ্ন আসতে পারে। তার পাশাপাশি কি আর্কিওলজি আছে, সেগুলা নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো চলো দেখি আমরা। জনবসতি গড়ে ওঠার পিছনে, জনবসতি গড়ে ওঠার পেছনে কি, জনবসতি গড়ে ওঠার পেছনে কোনটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে? কোনটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে? দেখো, আহ বিউপির পাশাপাশিও কিন্তু গত বছর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইংরেজিতে প্রশ্ন এসেছিল জিকে। তাহলে কিছু কিছু জিনিসের নাম আমরা একটু ইংরেজিতে জেনে নেই। মোটামুটি সবই তোমরা জানো। জনবসতি মানে কি? মনে করো যে উত্তরও জানো, কিন্তু ইংরেজিটা না জানার কারণে অ্যান্সার করতে পারো না। তাহলে জনবসতির ইংরেজি কি? জনবসতির ইংরেজি হলো গিয়ে সেটেলমেন্ট। জনবসতির ইংরেজি কি? সেটেলমেন্ট। আরেকটা সুন্দর ইংরেজি আছে, সেটা হলো গিয়ে হ্যাবিটেশন। আরেকটা সুন্দর ইংরেজি আছে, সেটা কি? হ্যাবিটেশন। তাহলে উত্তরে আমরা যাই। উত্তর কি হবে? ভূপ্রকৃতি। দেখো প্রশ্নটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, জনবসতি গড়ে ওঠার পিছনে কোনটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে? জনবসতি মানে কি? যেখানে বেশ কিছু লোকজন, বেশ কিছু ফ্যামিলি একত্রিতভাবে বসবাস করা শুরু করে। এখন
মনে করো যে হাজার হাজার বছর আগে তুমি কোন অঞ্চলে বসবাস করবে, যেখানে অনেক গরম সেখানে? না, বসবাস করতে চাবা না। বাধ্য হয়ে করলে সেটা ভিন্ন বিষয়, যেখানে অনেক বরফ সেখানে না। তাহলে কোন জায়গায় করবা? মনে করো যে নাতিশীতোষ্ণ অঞ্চলে, বা যার পাশে হলো গিয়ে নদী আছে বা পুকুর আছে বা জলাশয় আছে, যেখান থেকে পানি নিতে পারো, যেখান থেকে গোসল করতে পারো বা নিজেদেরকে পরিষ্কার করতে পারো, যেখান থেকে তুমি মাছ শিকার করতে পারো, তাই না? তাহলে কোনটার পিছনে হলো গিয়ে তোমার ভিত্তি করে জনবসতি ব্যাপকভাবে বিস্তার করে, সেটা হলো গিয়ে ভূপ্রকৃতি। আবার মনে করো যে নাতিশীতোষ্ণ অঞ্চলে তোমার এই যে বংশবৃদ্ধি বেশি হয়, আর কোন অঞ্চলে সব থেকে বংশবৃদ্ধি কম হয়, সেটা হলো শীতকালীন অঞ্চলে। তাহলে তোমার বেশি কোন অঞ্চলে বা বেশি কোন সময় হয়? বেশি হলো গিয়ে নাতিশীতোষ্ণ, নাতি শীতোষ্ণ। বানানটা ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর হলো গিয়ে কম হয় কোথায়, কোন সময়? এটা হলো গিয়ে তোমার বরফ বা হলো গিয়ে তোমার শীতকালীন অঞ্চল, শীতকালীন অঞ্চল। ইংরেজি লিখতে লিখতে আসলে বাংলা স্পেলিং ভুলে যাচ্ছে, এটা লজ্জার বিষয়। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশ কোনটি? অক্ষ শক্তির দেশ কোনটি? অক্ষ শক্তি মানে কি? অক্ষ শক্তি হলো গিয়ে অ্যাক্সিস পাওয়ার। অক্ষ শক্তি কি? অ্যাক্সিস পাওয়ার মানে যারা যুদ্ধ শুরু করছে, যারা যুদ্ধ শুরু করছে। আমরা জানি যে তিনটা দেশ মিলে যুদ্ধটা আসলে শুরু করছে, মানে জার্মানি শুরু করছে, আস্তে আস্তে অন্য দেশগুলা জয়েন করছে। এই যে জার্মানি, ইতালি, জাপান, জার্মানি, ইতালি, জাপান। আর ব্রিটেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র কি ছিল? তারা ছিল মিত্র শক্তি। তারা কি ছিল? তারা ছিল মিত্র শক্তি, তারা বন্ধু মানুষ। তারা কি ছিল? মিত্র শক্তি। এখন কথা হলো যে জার্মানিতে এই যুদ্ধে প্রধান কে ছিল? আমরা মোটামুটি সবাই জানি। জার্মানিতে ছিল কে? হিটলার সাহেব ছিলেন। জার্মানিতে কে ছিল? হিটলার ছিলেন। ইতালিতে কে ছিলেন? ইতালিতে ছিলেন হলো গিয়ে মুসোলিনি। ইতালিতে কে ছিলেন? মুসোলিনি। এবং মুসোলিনিকে কি বলা হয়? মুসোলিনিকে কি বলা হয় বলো তো? এটা নিয়ে কিন্তু 1-2 বছর আগে বেশ প্রশ্ন আসতো। এটা নিয়ে 1-2 বছর আগে প্রশ্ন আসতো, সেটা কি? সেটা হলো গিয়ে তাকে বলা হতো ফ্যাসিবাদের জনক। তাকে বলা হতো কি? ফ্যাসিবাদের জনক। আবার জাপানের দুইজন ব্যক্তি গুরুত্বপূর্ণ, জাপানের দুইজন ব্যক্তি গুরুত্বপূর্ণ। একজন হলো গিয়ে সম্রাট। সম্রাট কে ছিলেন? হিরোহিতো। সম্রাট কে ছিলেন? হিরোহিতো। সম্রাট কে ছিলেন? হিরোহিতো। আর প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তাজো। প্রধানমন্ত্রী কে ছিলেন? হিদেকি তাজো। শর্টে লিখে দিই যে প্রধানমন্ত্রী। ওকে, ঠিক আছে, বুঝলাম আমরা। মাৎসন্যয়ের অবসান ঘটে কোন সময়? মাৎসন্যের অবসান ঘটে কিভাবে? ঘটে হলো গিয়ে এই যে পালদের আগমনে। পালদের আগমনে আমরা জানি কি পালদের যে প্রধান, যেই হলো গিয়ে রাজা ছিলেন বা প্রধান ছিলেন, তার নাম কি ছিল? তার নাম হলো গিয়ে ছিল গোপাল। তাহলে মনে কর যে বলতে পারে যে কোন কোন শাসনামলের মাধ্যমে মাৎসন্যের অবসান ঘটে। এটা না দিয়ে বলতে পারে যে কোন রাজার আমলে বা কোন শাসকের আমলে। সেটা হবে হলো গিয়ে গোপাল। সেটা হবে কি? গোপাল। সেটা হবে কি? গোপাল। এবং কার পরে শুরু হয়? কার পরে শুরু হয়? এটা হলো গিয়ে শশাঙ্কের মৃত্যুর পরে। তাইলে কার মৃত্যুর পরে? শশাঙ্কের মৃত্যুর পরে এই মাৎসন্যয়টা চলে। শশাঙ্কের মৃত্যুর পরে মাৎসন্যয়টা শুরু হয়। তাহলে সাল কত ছিল? সাল মাত্র ছিল তোমার 100 বছর, সরি 100 বছর। মানে 650 থেকে 750 এই সময় ঘটে। তাহলে বুঝলাম, সবই বুঝলাম। কিন্তু বিষয়টা হলো মাৎসন্যয় কি? মাৎসন্যয় বলতে এখানে বোঝাচ্ছে যে দেখো, এই শশাঙ্কের মতো একটা বড় শাসকের যখন মৃত্যু হয়, যখন আর শাসনাভারে কেউ থাকে না, তখন শাসকের একটা স্পেস ফাঁকা হয়ে যায়। তখন কি হয়? তখন এই যে যেরকম আমরা পুকুরে দেখি বা জলাশয়ে দেখি যে বড় বড় মাছগুলা কি করে? বড় বড় মাছগুলো ছোট ছোট মাছগুলাকে টার্গেট করে খেয়ে ফেলে। ঠিক একইভাবে সেই সময় বড় বড় যেই রাজ্যগুলা ছিল, বড় বড় যে সাম্রাজ্যগুলা ছিল, বড় বড় যে অঞ্চলগুলা ছিল, সেই জায়গার রাজারা এই ছোট ছোট অঞ্চলের কে হামলা করে
হলো কি সেগুলো নিজেদের আন্ডারে নিয়ে আসতেছিল। এই জন্য এই সময়কে বলা হয় মাৎসন্যয়, এই সময়কে বলা হয় মাৎসন্যয়। আচ্ছা, পাকিস্তানের গণপরিষদে কে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? 1952 ইতিহাস পড়ার সময় বা ভাষা আন্দোলন পড়ার সময় আমরা যার নাম প্রথমে পড়ি, তিনি হলো গিয়ে কে? ধীরেন্দ্রনাথ দত্ত। তার দেশের বাড়ি কোথায় ছিল? তার দেশের বাড়ি ছিল হলো গিয়ে কুমিল্লাতে। কুমিল্লাতে। তাহলে এই যে প্রথম যে রাষ্ট্রভাষা করার দাবি জানান, রাষ্ট্রভাষা করার দাবি জানান, সেটা কোন সময় জানান? জানাই হলো কোন সময়? জানাই হলো গিয়ে 1900 কত সালে জানায়? হুম, দেশভাগের ঠিক পরের সালে, দেশভাগের ঠিক পরের সালে 1948-এ 23শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারি কোথায় জানান? এটা হলো গিয়ে কারাচিতে। কোথায় জানান? কারাচিতে। তাহলে নাম না আসতে পারে, সাল আসতে পারে, সাল না আসতে পারে, তারিখ আসতে পারে, তারিখ না আসতে পারে, স্থান আসতে পারে, বা এটাও না আসতে পারে, বলতে পারে যে কোন জায়গায়, কোন জায়গায় হলো গিয়ে বা কোন প্রোগ্রামে এই দাবিটা জানান, সেটা হলো গণপরিষদে। আচ্ছা, এটা হলো গিয়ে পাকিস্তানের গণপরিষদে। এটা কিন্তু আবার পাকিস্তানের প্রথম গণপরিষদ, বুঝছো? পাকিস্তানের প্রথম গণপরিষদ। ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? এটাও একটা গুরুত্বপূর্ণ। তার কারণ হলো যে ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু হলো গিয়ে বিদেশি একজন এসে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। এই যে এলেন অ্যাক্টোভিয়ান হিউম, ইনি কিন্তু মনে করে যে বিশাল বৈচিত্র্যময় একজন ব্যক্তি ছিল। তার কারণ কি? তিনি ছিলেন হলো গিয়ে একজন সিভিল সার্ভেন্ট। তিনি ছিলেন হলো গিয়ে সিভিল সার্ভেন্ট, মানে হলো গিয়ে যে বাংলাদেশে যেরকম তোমার বিসিএস ক্যাডার, ওরকম উনি একজন সিভিল সার্ভেন্ট হলো গিয়ে ছিলেন এবং প্রশাসনিক কাজে এই জায়গায় আসছিলেন। এর পাশাপাশি তিনি একজন উদ্ভিদবিদ ছিলেন। তার পাশাপাশি তিনি হলো গিয়ে তোমার শখের পাখি বিশেষজ্ঞ ছিলেন। তারপরে তিনি একজন সংস্কারক ছিলেন, তিনি একজন শিক্ষাবিদ ছিলেন। এরকম বেশ কিছু তোমার ক্যারিজম্যাটিক এবং বেশ কিছু আহ, বিষয় তার পারদর্শিতা ছিল। কেবলমাত্র কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে তিনি থেমে থাকেন নাই। আচ্ছা, কোন দেশ গণতন্ত্রের সূচনা করে? কোন দেশ গণতন্ত্রের সূচনা করে? মোটামুটি আমরা সবাই জানি। দেখো, ডেমোক্রেশিয়া একটা শব্দ আমরা দেখলাম। ডেমোক্রেশিয়া, ডেমোক্রেশিয়া। এই যে এইখানে এই শব্দটা থেকে দুইটা শব্দ আসছে, এই শব্দটা থেকে দুইটা শব্দ আসছে। একটা কি? একটা হলো গে ডেমোস, একটা কি? ডেমোস। আরেকটা কি? আরেকটা হলো গে ক্রেটোস, আরেকটা হলো গিয়ে ক্রেটোস। এই যে তোমরা যারা হলো গিয়ে একটু গেম টেম খেলো, গড অফ ওয়ারের হয়তো নাম শুনছো, এখানে যে মেইন ক্যারেক্টার ক্রেটোস, ওই ক্রেটোস। এখন এই ডেমোস মানে কি? ডেমোস মানে হলো পপুলেশন, পপুলেশন। আর ক্রেটোস মানে কি? পাওয়ার। মানে এই পপুলেশন বা জনতার হাতে যখন ক্ষমতা বা পাওয়ার থাকবে তখন সেটাকে বলা হয় ডেমোক্রেশিয়া। এই ডেমোক্রেশিয়াটাই হলো গিয়ে পরবর্তীতে হলো গিয়ে গ্রিক ভাষা থেকে নাম চেঞ্জ করে ইংরেজিতে কি হলো? ডেমোক্রেসি। ইংরেজিতে নাম কি হলো? ইংরেজিতে নাম হলো ডেমোক্রেসি। ইংরেজিতে নাম হলো ডেমোক্রেসি। এবং কোন দেশে শুরু হয়েছিল? মোটামুটি সবাই জানি, গ্রিসে। গ্রিসে, এই যে গ্রিসে। আবার গ্রিস না বলে অনেকে এইভাবে গ্রিক লেখে। বিষয় কিন্তু একই, সেম সেম, বাট নট ডিফারেন্ট। আচ্ছা, মানুষের সামাজিক জীবনী ইতিহাস বাংলাদেশ, সরি, মানুষের সামাজিক জীবনী ইতিহাস, এই ধরনের উক্তি নিয়ে কিন্তু মাঝে সাঝে প্রশ্ন চলে আসে। এই ধরনের উক্তি নিয়ে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে এবং এই উক্তিটাকেই করেছেন টয়েনবি। এই উক্তিটাকেই করেছেন টয়েনবি। আচ্ছা, এই অঞ্চলের নাম বাংলা নামকরণ করেন কে? এই অঞ্চল কি, মানে আমাদের এই অঞ্চল, এই অঞ্চলের নাম কে বাংলা রাখেন? এই অঞ্চলের নাম কে বাংলা রাখেন? বাংলা রাখেন হলো গিয়ে সুলতান ইলিয়াস শাহ। সুলতান ইলিয়াস শাহ। এখন সুলতান ইলিয়াস শাহ যেই কাজটা করে সেটা হলো গিয়ে তিনি হলো, এই যে দেখো কি করে, দেখো, তিনি হলো, তিনি এই যে সদগাঁও, তিনি কি করেন? এই যে সদগাঁও নামের এলাকা, প্লাস কোন এলাকা? লখনৌত, লখনৌত নামের এলাকা, প্লাস হলো গিয়ে আমাদের যেই তোমার সোনারগাঁ, সোনারগাঁও, সোনারগাঁও। এই তিনটা অঞ্চল, এই তিনটা অঞ্চলকে তিনি নিয়ে কি বানান?
এই তিনটা অঞ্চলকে মিলে তিনি বানান, এই তিনটা অঞ্চলকে নিয়ে তিনি কি বানান, বানান হলো গিয়ে স্বাধীন, স্বাধীন সালতানাত। তিনি কি বানান, স্বাধীন সালতানাত। তিনি কি বানান, স্বাধীন, স্বাধীন সালতানাত। আচ্ছা, কোন শতকে পানাম নগর প্রতিষ্ঠিত হয়েছিল, কোন শতকে পানাম নগর প্রতিষ্ঠিত হয়েছিল? পানাম নগর প্রতিষ্ঠিত হয়েছিল 19 শতকে, মানে 1800 থেকে 1899, 1800 থেকে 1899 এই শতকে পানাম নগর প্রতিষ্ঠিত হয়েছিল। এই সময় পানাম নগর প্রতিষ্ঠিত হয়েছিল। এইখানে তোমার 52টা বিল্ডিং ছিল। এখানে বিল্ডিং এর সংখ্যা কয়টা ছিল, 52টি ভবন। এইখানে 52টি ভবন ছিল, এবং এখানে 31টা ছিল হলো গে উত্তরমুখী। এইখানে 31টা ছিল হলো গে উত্তরমুখী, তাহলে আর বাকি থাকে কয়টা, বাকি থাকে হলো গে 21টা। 21টা ছিল হলো গে দক্ষিণমুখী। 31টা ছিল কি, দক্ষিণমুখী। 31টা ছিল তোমার উত্তরমুখী বা নর্থ ফেসিং, এবং 21টা ছিল তোমার সাউথ ফেসিং বা দক্ষিণমুখী। তারপরে প্রত্নতত্ত্বের প্রধান উদ্দেশ্য কি, প্রত্নতত্ত্বের প্রধান উদ্দেশ্য কি? প্রত্নতত্ত্বের ইংরেজিটা একটু জেনে নেই, আর্কিওলজি। এই আর্কিওলজি বিভাগ যেহেতু আছে, আর্কিওলজি নিয়ে কিন্তু প্রশ্ন তোমাদের আসে। প্রত্নতত্ত্বের প্রধান উদ্দেশ্য কি, সামাজিক ইতিহাস রচনা করা না। সামাজিক ইতিহাস রচনা করা এটা আসলে সোশিওলজির বিষয়, এটা আর্কিওলজির বিষয় না। আচ্ছা, তারপরে প্রাচীন মানুষের ইতিহাস খোঁজা। হ্যাঁ দেখো, প্রত্নতত্ত্ব কি খোঁজে করে, প্রত্নতত্ত্ব হলো গিয়ে যেই সময় এখন আর নাই, যেই মানুষ এখন আর নাই, যেই বিষয় এখন আর নাই, সেইটা নিয়ে প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি কাজ করে। তাহলে এটা একটা উত্তর, সম্ভাব্য উত্তর। তারপরে সিআরডি দেখি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করা। এটা অবশ্যই একটা উদ্দেশ্য, এটা অবশ্যই উদ্দেশ্য, কিন্তু এখানে কি বলছে, প্রধান উদ্দেশ্য বা মেজর উদ্দেশ্য। তাহলে এটাও হলো গিয়ে হবে না। প্রত্নতাত্ত্বিক বস্তুর মূল্য নির্ধারণ করা, এটাও এক হিসাবে প্রত্নতত্ত্বের কাজ, কিন্তু মূল কাজ কোনটা, মূল কাজ হলো প্রাচীন মানুষের ইতিহাস খোঁজা। প্রাচীন মানুষের ইতিহাস খোঁজা, যে মনে করো যে হাজার হাজার বছর আগে মানুষ যে বসবাস করে গেছে, বা এই যে শত শত বছর আগে মস্তান করে মানুষ বসবাস করে গেছে, তাদের আসলে বিল্ডিং গুলা কেমন ছিল, তাদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সামাজিক অবস্থা কেমন ছিল, তাদের ওইখানে বায়ু নিষ্কাশন ব্যবস্থা ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি যেসব বিষয়, এইগুলা হলো গিয়ে প্রত্নতত্ত্ব বা আর্কিওলজির কাজ। 11 নাম্বার, উচ্চ প্লাইস্টোসিন যুগের অস্তিত্ব ছিল কখন? উচ্চ প্লাইস্টোসিন যুগের অস্তিত্ব ছিল এই যে প্রায় 4000 বছর আগে, প্রায় 4000 বছর আগে। এবং বাংলায় প্লাইস্টোসিন যুগের যে নিদর্শন আমরা মূলত কোন অঞ্চলে দেখতে পাই, আমরা মূলত এই যে কুমিল্লা অঞ্চলটা যেটা আছে না, কুমিল্লা, এই কুমিল্লা অঞ্চলে মূলত আমরা উচ্চ প্লাইস্টোসিন যুগের অস্তিত্ব দেখতে পাই। তারপরে লিখন পূর্ব মানব সমাজের সাথে কোন যুগ সম্পর্কিত? দেখো এই প্রশ্নটা নিয়ে তোমাদের প্রায় একটা সমস্যা থাকে। দেখো এখানে কি বলছে, লিখন পূর্ব মানব সমাজের, মানে যখন আসলে লেখা কি শুরু হয় নাই, লিখন পূর্ব, পূর্ব মানে কি আগে, লিখন পূর্ব, পূর্ব মানে কি আগে। তাহলে লিখন পূর্ব মানব সমাজের সাথে কোন যুগ সম্পর্কিত? সেটা হলো গিয়ে প্রস্তর যুগ। এখন কথা হলো যে ভাইয়া আমি তো প্রস্তর শব্দ জানি না, প্রস্তর শব্দের অর্থ জানো না, নো প্রবলেম। প্রস্তর শব্দ অর্থ কি, প্রস্তর শব্দ হলো গিয়ে স্টোন। লোহা মানে জানো, ব্রোঞ্জ মানে জানো, তাম্র মানে জানো, তাম্র মানে কি, তাম্র মানে হলো গিয়ে তামা, তাম্র মানে কি তামা, তামা মানে কি কপার, তামা মানে কি কপার। আর স্টোন মানে তো জানারই কথা, পাথর। গেল। সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন, সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন, আরেকটা বেশ গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই যে আমরা একটু আগে গোপাল নিয়ে পড়ছি না, গোপাল মানে গোপাল ভাঁড়ের গোপাল না কিন্তু, এটা হলো গিয়ে ধর্মপাল। আবার একটা মজার বিষয় আছে, সেটা হলো তোমরা যারা গোপাল ভাত দেখো ভাত খাইতে খাইতে, তারা তো মোটামুটি জানো যে গোপালের ধর্ম কি, হিন্দু ধর্ম। এর জন্য মনে করো যে গোপাল, এই যে আমরা ইতিহাসে যে গোপালের কথা বলছি, পাল বংশ যার মাধ্যমে শুরু হয়েছিল, ওই গোপাল, ওই গোপালকে তোমরা আসলে হিন্দু মনে করো, কিন্তু তারা কিন্তু হিন্দু ছিল না। গোপালও হিন্দু ছিল না, ধর্মপালের ধর্ম হিন্দু ছিল না। তার ধর্ম কি ছিল, তাদের ধর্ম ছিল হলো কি, তারা বৌদ্ধ ধর্মের ছিলেন, তারা বুদ্ধিস্ট ছিলেন, তারা বৌদ্ধ ধর্মের ছিলেন। আচ্ছা, ঠিক আছে। তারপরে মস্তানগড়ের সর্বাপেক্ষা আকর্ষণীয় নিদর্শন কোনটি? মস্তানগড়ের সর্বাপেক্ষা আকর্ষণীয় নিদর্শন কোনটি? দেখো প্রথম কথা হলো
যে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, মুনির ঘন, এই চার, এই তিনটাই, এই তিনটাই কি মস্তানগড়ের। কিন্তু প্রশ্ন কি, মস্তানগড়ের সর্বাপেক্ষা আকর্ষণীয়, মানে মোস্ট, যেটা, এর জন্য প্রশ্ন ভালো মতো পড়তে হবে, নাহলে দেখো তুমি সবই জানো কিন্তু দেখতেছো যে আচ্ছা ভাইয়া তো পড়াইলো এই প্রত্নতত্ত্বের ক্লাসে এই সবই তো মহস্থান করে, তাহলে তিনটায় তো অপশন, একটা তো জাগাইতে হবে, কোনটা দিব, তাই না? কিন্তু এখানে কি বলেছে, সর্বাপেক্ষা, মোস্ট, তাহলে উত্তর কোনটা হবে, বৈরাগীর ভিটা। এটা সবচেয়ে আকর্ষণীয়, মানে সহজ কথায় মহস্থান করে গেলে মানুষ সব থেকে বেশি কোনটা দেখে, আগে কোনটার কাছে যায়, বৈরাগীর ভিটার কাছে যায়। আর ওয়ারি বটেশ্বর কি, ওয়ারি বটেশ্বর এটার সাথে আসলে খুব একটা সম্পর্কিত না। এটা কোথায়, এটা হলো গিয়ে যে নরসিংদী, দেখো প্রশ্ন কিভাবে আসে, দেখো তোমাদের একটা বুঝাই, একটা বুঝবে প্রশ্ন কিভাবে আসে। এই যে রিসেন্টলি ভূমিকম্প হয়ে গেল, মানে লিটারেলি বাংলাদেশকে যেটা কাঁপাই দিছে, এটার উৎপত্তি স্থল কোন জায়গা থেকে, নরসিংদী থেকে। কারণ তুমি মনে করলা যে তাইলে মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প দিয়ে প্রশ্ন দিবে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা প্রশ্ন করছে তাদের মাথায় দেখা হলো অন্য জিনিস খেলতেছে। তারা মনে করতেছে যে না, ভূমিকম্প নিয়ে আমরা প্রশ্ন দিব না। অনেকেই দেখাচ্ছে যে ভূমিকম্প কোন ভাষার শব্দ, এটা কি কারক শাসিত শব্দ, নাকি হলো গিয়ে প্রত্যয় সাধিত শব্দ, না সন্ধি সাধিত শব্দ, না কি, এটার ইংরেজি কি, এপিসেন্টার শব্দের অর্থ কি, তারপর সিসমিক মিটার কি, এপিসেন্টার কি, এসব বিভিন্ন জিনিস পড়াচ্ছে না। দেখো তারা মনে করলো যে উৎপত্তি কোন জায়গায় হয়েছে, নরসিংদী থেকে। এবং নরসিংদীর সাথে বিশেষ করে এই যে ওয়ারি বটেশ্বর, এই দুইটা কিন্তু পৃথক দুইটা গ্রাম। ওয়ারি এবং এই যে বটেশ্বর, এই দুইটা কিন্তু পৃথক দুইটা গ্রামের নাম। দেখা গেল এই ওয়ারি বটেশ্বর নিয়ে প্রশ্ন দিল, তার কারণ হলো ওয়ারি বটেশ্বর সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আর্কিওলজি ডিপার্টমেন্টের একটা সম্পর্ক আছে। তার কারণ হলো সুফি মোস্তাফিজুর রহমান নামে একজন ব্যক্তি ছিল। সুফি মোস্তাফিজুর, মোস্তাফিজুর রহমান নামে একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তি এই ওয়ারি বটেশ্বর নিয়ে বেশ গবেষণা করেছেন। ওয়ারি বটেশ্বর নিয়ে তিনি বেশ গবেষণা করেছেন, এবং এই বিষয়টাকে তিনি জনমানুষের সামনে হলো গিয়ে উপস্থাপনের জন্য তার একটা বেশ ভূমিকা আছে। এর জন্য এই ওয়ারি বটেশ্বর নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, ওয়ারি বটেশ্বর নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো কোন জায়গার ভূমিকম্প থেকে লিঙ্ক করে ওয়ারি বটেশ্বর নিয়ে গেছে। আচ্ছা, লিখিত ভাষা প্রথম উদ্ভব হয়েছিল কোন যুগে, লিখিত ভাষা প্রথম উদ্ভব হয়েছিল কোন যুগে? এই যে লিখিত ভাষার পূর্ববর্তী যুগ নিয়ে আমরা যেটা পড়ছিলাম, সেটা কোন যুগ, সেটা হলো এই যে দেখো তোমার প্রস্তর যুগ বা স্টোন এজ। কিন্তু যখন হচ্ছে লিখিত ভাষা উদ্ভব হয়েছিল কোন সময়, উদ্ভব হয়েছিল ব্রোঞ্জ যুগে। কোন যুগে উদ্ভব হয়েছিল? ব্রোঞ্জ যুগে। কোন যুগে? ব্রোঞ্জ যুগে। আচ্ছা, বরেন্দ্রকে পাল রাজাদের পিতৃভূমি বলে ইঙ্গিত করেছিলেন কে? বরেন্দ্রকে পাল রাজাদের পিতৃভূমি মানে যেখান থেকে শুরু হয়েছে, কবি সান্ধ্যকর নন্দী, কবি সান্ধ্যকর নন্দী। দর্শন শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? আমরা দর্শন শব্দের ইংরেজি কিন্তু মোটামুটি সবাই জানি, তাই না? দর্শন শব্দের ইংরেজি কি? দর্শন শব্দের ইংরেজি হলো গিয়ে ফিলোসফি। ফিলোসফি। ফিলোসফি আবার দুইটা শব্দ থেকে আসছে, কি কি দুইটা শব্দ আমরা একটু দেখি। একটা হলো ফিলস, আর আরেকটা কি, সোফিয়া। ফিলস, আরেকটা কি, সোফিয়া। এখন এই ফিলস শব্দের অর্থটা কি? ফিলস শব্দের অর্থ হলো গিয়ে নলেজ। ফিলস শব্দের অর্থ কি? নলেজ। আর সোফিয়া শব্দের অর্থ কি? সোফিয়া শব্দের অর্থ হলো গিয়ে লাভ বা অ্যাফেকশন, মানে ভালোবাসা, সরি, জ্ঞানের প্রতি যেই লাভ বা অ্যাফেকশন, সেটা থেকে ফিলোসফি শব্দটা এসেছে। ফিলোসফি শব্দটা এসেছে। আচ্ছা, আমি একটু মানে ভুল বলছি, দাঁড়াও। এটা হলো গিয়ে উল্টা হবে, দাঁড়াও একবারে চেঞ্জ করে দিই, জাস্ট উল্টা বলছি। দেখো, ফিলস মানে হলো গিয়ে তোমার লাভ, ফিলস মানে হলো গিয়ে লাভ বা অ্যাফেকশন। আর সোফিয়া মানে হলো গিয়ে নলেজ বা জ্ঞান, মানে ভালোবাসার প্রতি যেইটা সেটা। এখন এই যে আমরা একটা ওয়ার্ড শুনি না, যে পিডোফিলিয়া,
মানে ছোট শিশুদেরকে যারা পছন্দ করে, মানে এটা ভালো হিসাবে পছন্দ করে না, এটা হলো কি একটু খারাপ কুমতলব নিয়ে যে পছন্দ করে তাদেরকে আমরা বলি পেডোফিলিয়া বা পেডোফাইল। আচ্ছা, ওই ফাইল শব্দটা আসছে যে ফিলোস থেকে। ফাইল, ফাইল মানে কি পছন্দ করা। আচ্ছা, তাহলে দর্শন শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? আমরা মোটামুটি সবাই জানি যে দর্শনের উদ্ভব কোন জায়গা থেকে। তাহলে যেই জায়গা থেকে উদ্ভব সেখান থেকে উৎপত্তি, শব্দের উৎপত্তি কোন জায়গা থেকে উদ্ভব হয়েছে? গ্রিক থেকে উদ্ভব হয়েছে। তাহলে এটা কোন ভাষার শব্দ? মূলত গ্রিক ভাষার শব্দ। প্লেটো রূপতত্ত্ব অনুসারে কোনটি সঠিক? দেখো এইখানে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটার অনেকেই তোমরা আসলে পড়ো নাই, তোমাদের আসলে একাডেমিকে ছিল না, আমরা অ্যাডমিশনের সময় পড়াইছি। কিন্তু কথা হলো যে এই বিষয়গুলো একটু কমন সেন্সের সাথে চিন্তা করলে তোমরা পারবা। দেখো, প্লেটো রূপতত্ত্ব অনুসারে কোনটি সঠিক? রূপই বাস্তব জগতের মূল ভিত্তি, বাস্তব জগতই সর্বোচ্চ বাস্তবতা, বস্তুই চূড়ান্ত সত্য, অভিজ্ঞতা ছাড়া জ্ঞান অসম্ভব। দেখো তাহলে কোনটা নিয়ে আলোচনা করতেছে? আলোচনা করতেছে রূপ নিয়ে। কারণ এর ভিতরে রূপ কোন জায়গায় আছে? রূপ একমাত্র এইখানে আছে না? এটা হবে উত্তর। দেখো, এটা কিন্তু কাইন্ড অফ একটা কমন সেন্সের মতো। রূপ মানে কি? রূপ, এই এই তিনটা যেটা, এই তিনটাতে কি নিয়ে? এই দুইটাতে কথা বলতেছে রিয়েলিজম নিয়ে, মানে যা সত্যি সেটা নিয়ে কথা বলতেছে। অভিজ্ঞতা, অভিজ্ঞতাও মনে করো যে অভিজ্ঞতা লোকে মনে হয় তোমার অভিজ্ঞতার ইংরেজিটা ভুলে গেলাম, প্র্যাগমাটিজম না, সরি আমি অভিজ্ঞতার ইংরেজিটা ভুলে গেছি। কিন্তু যাই হোক, কিন্তু একমাত্র রূপ নিয়ে কিন্তু প্রথমটাই কথা বলতেছে। তাহলে ওইটা তোমার অ্যান্সার। জ্ঞান তত্ত্বের প্রধান প্রশ্ন কি? দেখো এটাও কিন্তু একটা কমন সেন্সের মাধ্যমে আমরা অ্যান্সার করতে পারি। জ্ঞান তত্ত্বের প্রধান প্রশ্ন কোনটি? কিভাবে সমাজ গঠিত? এটা তো সোশিওলজির বিষয়, এটা তো আসলে জ্ঞান তত্ত্বের বিষয় না, এটা হবে না। কিভাবে নৈতিক সিদ্ধান্ত নেওয়া যায়? কিভাবে নৈতিক সিদ্ধান্ত নেওয়া যায়, এটা মনে করো যে এক হিসাবে তোমার ফিলোসফির বিষয়, এটাও না। কিভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি? দেখো হ্যাঁ, এই যে এইখানে জ্ঞানের কথা বলছে, তাহলে এটা হইতে পারে। তার মানে ডি নাম্বার দেখি, কিভাবে শিল্পের সৌন্দর্য নির্ধারণ করা যায়? তাহলে এটা হলো কি অ্যাস্থেটিক, যেটা আমরা বলি না, অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক, তাহলে উত্তর 19-এর সি। কিভাবে আমরা জ্ঞান অর্জন করি? কিভাবে আমরা জ্ঞান অর্জন করি? নিম্নের কোনটি যুক্তির শাখা নয়? নিম্নের কোনটি যুক্তির শাখা নয়? যুক্তিবিদ্যা যারা পড়ছো, ক্লাস করছো, তারা আশা করি এটা পারবা। নিচের কোনটি যুক্তির শাখা নয়? আনুমানিক যুক্তি আমরা আলোচনা করছি না, তাহলে যুক্তির শাখা। প্রত্যক্ষ যুক্তি আনুমানিক করছি না, মানে ক্লাসে পড়ছি না, যুক্তির শাখা। আনয় আনয়নমূলক যুক্তি, এটা নিয়ে কিন্তু ক্লাসে আমরা আলোচনা করছি, এটাও হবে না। তাহলে যুক্তি নীতি শাস্ত্র, দেখো এটা একদম আলাদা শাস্ত্রের কথা বলা আছে, একটা সাবজেক্টের কথা বলা আছে, একটা বিষয়ের কথা বলা আছে। এটা তো যুক্তির শাখা হইতে পারে না, তাই না? এটা যুক্তির শাখা হইতে পারে না। তাহলে নিম্নের কোনটি যুক্তির শাখা নাই? যুক্তিনীতি শাস্ত্র। দেখো এই যে দেখো, এই প্রশ্নটা কিন্তু না জানা থাকলে আমরা একটা কমন সেন্সের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমরা বের করে দিছি। এই প্রশ্নটা একটা কমন সেন্সের মাধ্যমে বের করে দিছি। এই প্রশ্নটা আমরা কমন সেন্সের মাধ্যমে বের করে দিছি। দেখো অনেক সময় অ্যান্সার না জানা থাকলে একটু মাথা ঠান্ডা করে কমন সেন্স খাটালেও কিন্তু অ্যান্সার বের করা যায়। আচ্ছা, পজিটিভিজম তত্ত্ব থেকে কোন শাস্ত্রের উদ্ভব ঘটেছে? পজিটিভিজম শাস্ত্র থেকে কোন শাস্ত্রের, সরি, তত্ত্ব থেকে কোন শাস্ত্রের উদ্ভব ঘটেছে? পজিটিভিজম যেটা, পজিটিভিজম আমরা জানি যেটা কার মাধ্যমে আসছে, এই তত্ত্বটা প্রথম কে দিছে? এটা হলো ফ্রেঞ্চ সোশিওলজিস্ট বা ফিলোসফার অগস্ট কোত। এবং তাকে কি বলা হয়? সোশিওলজির ফাউন্ডিং ফিগার বলা হয় না, সোশিওলজির ফাদার বলা হয় না। তাহলে হলো গিয়ে তোমার পজিটিভিজম তত্ত্ব থেকে কোন শাস্ত্রের উদ্ভব ঘটেছে? সমাজতান্ত্রিক তত্ত্ব। সমাজতান্ত্রিক তত্ত্ব। তাহলে 21-এর অ্যান্সার কি হবে? 21-এর অ্যান্সার হলো গিয়ে তোমার সমাজতান্ত্রিক তত্ত্ব। আচ্ছা, তারপরে সামাজিক চুক্তির প্রবক্তা কে ছিলেন? সামাজিক চুক্তির প্রবক্তা ছিলেন হলো গিয়ে হবস, লক ও রুশো। হবস, লক ও রুশো। সামাজিক তত্ত্বর চুক্তি, যেটা সামাজিক তত্ত্বর চুক্তি, এই চুক্তিটা মূলত কি বলছে? এই চুক্তিটা মূলত বলছে যে তুমি তোমার কিছু ফ্রিডম দিয়ে দাও দেশের জন্য, বা দেশে থাকার জন্য তুমি কিছু ফ্রিডম দিয়ে দাও, এবং দেশ তোমাকে ইন রিটার্ন কি দিবে? তোমাকে সিকিউরিটি দিবে, তোমাকে তোমার রাইটস দিবে, তোমাকে একটা সেফটি নেটের মধ্যে হলো গিয়ে রাখবে। এটাই মূলত সামাজিক চুক্তি, বা যেটাকে ইংরেজিতে বলে সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। আচ্ছা, মানুষ স্বাধীন এবং তার অস্তিত্বের জন্য সে নিজেই দায়ী।
এখানে দেখো প্রশ্নতেও কিন্তু কমন সেন্স জড়িয়ে আসছে, প্রশ্নতেও কি কমন সেন্স আছে। এটা হলো গিয়ে অস্তিত্বের কথা বলছে, অস্তিত্ব কোথায় আছে, এইটাই আছে, তাহলে এইটা উত্তর। এটার ইংরেজি কি? এক্সিস্টেনশিয়ালিজম। তাহলে যেই জিনিস এক্সিস্ট করে, যেই জিনিস আছে, সেই জিনিসের উপর যে বিশ্বাস, সেটা হলো এক্সিস্টেন্সিয়ালিজম। তারপরে কি? তারপর আসতেছে হলো গিয়ে ভাববাদ। তারপর কি আসতেছে? তারপর আসতেছে ভাববাদ বা তোমার রিয়েলিজম, সরি, আইডিয়ালিজম। ভাববাদ বা আইডিয়ালিজম মানে কোনো আইডিয়াল সত্তা, কোনো আদর্শ বিষয় নিয়ে যখন হলো গিয়ে মানুষ চিন্তা ভাবনা করে, বা যখন সে কোনো আদর্শিক ভাবে যখন তার জীবনযাপন করতে চায়, চিন্তা ভাবনা করতে চায়, সেটাকে বলা হয় আইডিয়ালিজম। তারপরে কি? আরেকটা আসতেছে বস্তুবাদ, যেটা মোটামুটি এখন সব থেকে বেশি দেখা যায়, যে যেটা হলো গিয়ে বস্তুগত, যেটা হলো গিয়ে ম্যাটেরিয়াল জিনিস, সেটার উপরে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালিজম মানে যে জিনিসটা এক্সিস্ট করে, যে জিনিসটা আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, ফিল করতে পারি, কেবলমাত্র সেই জিনিসকে আমরা তোমার কি বলে গুরুত্ব দিই, অন্যগুলাকে দিই না। যেরকম আমার একটা ব্যাগ লাগবে, আমার একটা সোফা লাগবে, আমার হলো গিয়ে এই চেয়ারটা ছাড়া হবে না, আমার বাসায় এই ধরনের লাইট ছাড়া হবে না, এই জিনিসগুলা যেটা, সেটা হলো গিয়ে তোমার ম্যাটেরিয়ালিজম। আরেকটা কি? আরেকটা আসতেছে হলো গিয়ে যুক্তিবাদ বা র্যাশনালিজম। যখন কেউ কোনো জিনিসকে হলো গিয়ে তোমার লজিকের মাধ্যমে, যুক্তির মাধ্যমে প্রমাণ করতে হবে সাইন্টিফিক ভাবে, তখন সে সেটার উপর বিশ্বাস করবে। এই জিনিসটাকে কি বলা হয়? র্যাশনালিজম। এই জিনিসটাকে কি বলা হয়? র্যাশনালিজম। এই জিনিসটাকে বলা হয় র্যাশনালিজম। বুঝলা? তাহলে ইংরেজিটাও দেখলা, হালকা পাতলা বুঝাও দিলাম, যেটা তোমাদের মোটামুটি এনাফ। তারপরে জ্ঞান তত্ত্বের দুটি প্রধান ধারা কি? জ্ঞান তত্ত্বের দুটি প্রধান ধারা কি? বস্তুবাদ ও ভাববাদ, যুক্তিবাদ ও অভিজ্ঞতাবাদ, নৈতিকতাবাদ ও অস্তিত্ববাদ, নাকি রূপতত্ত্ব ও নীতিশাস্ত্র? কোনটা? 24-এর অ্যান্সার কি হবে? 24-এর অ্যান্সার হবে হলো বি, মানে যুক্তিবাদ ও অভিজ্ঞতাবাদ। মানে দেখো, এখানে তুমি একটু মাথা খাটাইলে বুঝবা কিভাবে। তুমি আইদার লজিকের মাধ্যমে কোনো জিনিস জানতেছো, বা তুমি আইদার এক্সপিরিয়েন্সের মাধ্যমে কোনো জিনিস জানতেছো। আইদার তুমি লজিকের মাধ্যমে জানতেছো বা এক্সপিরিয়েন্সের মাধ্যমে জানতেছো। এই দুইটাই জ্ঞান তত্ত্বের প্রধান ধারা। মানে মানুষ কিভাবে হলো জ্ঞান লাভ করে, আইদার সে লজিক খাটায় চিন্তা ভাবনা করে কোনো কিছু জানে, অর সে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার মাধ্যমে কোনো কিছু জানে। আচ্ছা, ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান সদর ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান সদর দপ্তর কোথায়? ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান সদর দপ্তর কোথায়? এটা হলো কোথায়? ব্রাসেলসে। কোথায়? ব্রাসেলসে। ব্রাসেলস কোথায় অবস্থিত? ব্রাসেলস হলো গিয়ে বেলজিয়ামের রাজধানী বা ক্যাপিটাল সিটি। বেলজিয়ামের রাজধানী বা ক্যাপিটাল সিটি। জাতিসংঘের সাধারণ পরিষদের আহ, অধিবেশন প্রতি বছর কখন অনুষ্ঠিত হয়, বা এক কথায় কোন মাসে অনুষ্ঠিত হয়? কোন মাসে অনুষ্ঠিত হয়? এটা কিন্তু মোটামুটি একটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর মতো। এটা প্রত্যেক বছরই কারেন্ট অ্যাফেয়ার্স এর মতো। এই যে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, যে উঙ্গা মুঙ্গা বলি না আমরা, সে উঙ্গা, ইউএনজিএ, এটা প্রত্যেক বছর সেপ্টেম্বরে হয়ে থাকে। যেহেতু প্রত্যেক বছর হয়, গুরুত্বপূর্ণ একটা হলো গিয়ে অধিবেশন, বা হলো গিয়ে তোমার অ্যাসেম্বলি। এই যে অধিবেশনের ইংরেজি কি? অ্যাসেম্বলি। এটা থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন আসার মতো একটা বিষয় বা টপিক। আচ্ছা, তারপরে আহ থুসিডিডি স্ট্র্যাপ। থুসিডিডি স্ট্র্যাপ, এটা দেখো, এটা মূলত একটা তোমার এটাকে কি বলা যায়, যে পলিটিক্যাল একটা টার্ম। এটা একটা পলিটিক্যাল টার্ম। মনে করো যে একটা রাষ্ট্র হলো গিয়ে ক্ষমতাশীল বা খুবই পাওয়ারফুল একটা রাষ্ট্র, আর আরেকটা রাষ্ট্র সে হলো গিয়ে আগে ছোট ছিল, তারপর একটু মিডিয়াম হয়েছে, এখন আস্তে আস্তে হলো গিয়ে বড় একটা পাওয়ারফুল রাষ্ট্রের মধ্যে যাচ্ছে। এখন এই দুইটা রাষ্ট্রের মধ্যে কি হবে? এই দুইটা রাষ্ট্রের মধ্যে একটা ক্ল্যাশ হবে। এইটাকে বলা হয় থুসিডিডি স্ট্র্যাপ। তাহলে এখানে কোনটা দেখে আছে? অর্থনৈতিক মন্দা না, কূটনৈতিক জোট গঠন তো নাই, জলবায়ু পরিবর্তন এটা তো মানে বিষয়ের মধ্যেই না, তাহলে আছে কোনটা? বিদ্যমান পরাশক্তি। এই যে দেখো, বিদ্যমান পরাশক্তি মানে বিদ্যমান এক্সিস্টিং পাওয়ারফুল যে কান্ট্রি, ও উদীয়মান শক্তির মধ্যকার সম্ভাব্য সংঘাত। মানে যে উদীয়মান, যেটা আগে ছোট ছিল, তারপর মিডিয়াম হয়েছে, এখন বড় হচ্ছে, মানে উদীয়মান, মানে আস্তে আস্তে বড় হচ্ছে। উদীয়মান শক্তির মধ্যে যেই সম্ভাব্য সংঘাত, বা যেই সংঘাত বা যেই ক্ল্যাশটা আসার মতো আসতে পারে, যেই ক্ল্যাশটা প্রেডিক্ট করা হচ্ছে, সেটাই মূলত এই যে থুসিডিডিস ট্র্যাপ। থুসিডিডিস
ট্র্যাপ। ওকে। এরকম বিভিন্ন পলিটিক্যাল টার্ম, ইন্টারন্যাশনাল রিলেশনসের সাথে গুরুত্বপূর্ণ টার্মগুলো জানতে হবে। তার কারণ কি, এই ইউনিটে কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টটা আসছে। আচ্ছা, নন অ্যালাইন মুভমেন্টের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? তাহলে নন অ্যালাইন মুভমেন্টটা আমরা দেখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কি শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে জিনিসটা শুরু হয় সেটার নাম হলো গিয়ে কোল্ড ওয়ার। এটা হলো তোমার, যেটাকে আমরা বলি স্নায়ু যুদ্ধ। মানে এখানে গোলা বারুদ, ট্যাঙ্ক, মিসাইল এইসব জিনিস নিয়ে যুদ্ধ হবে না। এখানে হবে কিসের যুদ্ধ? স্নায়ু যুদ্ধ, মানে ব্রেইনের যুদ্ধ। এইখানে ইউএসএ ছিল। এখানে কোন দেশ ছিল? এখানে একটা ছিল তোমার ইউএসএ, আর আরেকটা ছিল গিয়ে ইউএসএসআর। ইউএসএ যে জিনিসটা বলতো, বলতো যে আমি ক্যাপিটালিজম প্রতিষ্ঠা করতে চাই। প্রত্যেকটা দেশে যে যে বা মনে করো যে কোনোভাবে সে ক্যাপিটালিজমের বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার ভিতরে আসার জন্য সে বলতো। আর ইউএসএসআর কি বলতো? যেটা হলো গিয়ে বর্তমানে এখন রাশিয়া বলতে পারো, বোঝার জন্য সোশ্যালিজম বা সমাজতান্ত্রিক যে মতবাদ সেটা হলো গিয়ে প্রমোট করতো। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কি হলো? মনে করো যে আস্তে আস্তে ছোট দেশ, মিডিয়াম দেশ, বড় দেশ, এরকম বিভিন্ন দেশের উৎপত্তি হলো। এখন যে কি হচ্ছে, তখন তাদেরকে হলো গিয়ে আসলে জোর করা হচ্ছিল। ইউএসএ বলে আমার পক্ষে আসো, ইউএসএসআর বলে আমার পক্ষে আসো। এখন যে কোনো এক দেশের পক্ষে গেলে অন্য দেশের কাছে শত্রু হয়ে যাবে। এবং এই নতুন দেশগুলা আসলে কোনো দেশের শত্রু হইতে যাচ্ছিল না, কোনো দেশের শত্রু হইতে চাচ্ছিল না। এর জন্য তারা কি করলো? নন অ্যালাইন মুভমেন্ট, মানে আমি তোমার সাথেও নাই, আমি তোমার সাথেও নাই। অ্যালাইনমেন্ট মানে কি? কারোর সাথে ঠেসে যাওয়া, কারোর দিকে যাওয়া। নন অ্যালাইনমেন্ট মানে কি? আমি কারোর সাথেও নাই, আমি ইউএসএ এর পক্ষেও নাই, আমি ইউএসএসআর এর পক্ষেও নাই, আমি ক্যাপিটালিজমের পক্ষেও নাই, আমি ইউএসএসআর এর পক্ষেও নাই। তাহলে বুঝলাম? তাহলে দেখো, সামরিক জোট তৈরি করা না, সামরিক জোটের তো বিষয় না। এটা দেখো, এটা হলো কি, এখানে চলে আসছে, এটা হবে হলো কি যুক্তরাষ্ট্র। আচ্ছা, যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রভাব মুক্ত থাকা, হ্যাঁ দেখো এই যে উত্তর হয়ে গেছে। তো পরের অপশনগুলো আমরা একটু দেখি। আন্তর্জাতিক অর্থনীতিতে আধিপত্য বিস্তার করা না। যুদ্ধ, বিশ্বযুদ্ধ প্রতিরোধ করা, এটাও না, এটাও না। এখন কথা হলো এই যে এটা সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর হলো গিয়ে জাকার্তাতে। এটা সদর দপ্তর কোথায়? জাকার্তাতে। আচ্ছা, সেনজেন চুক্তি এগ্রিমেন্ট কিসের সাথে সম্পর্কিত? তোমরা অনেকেই এই যে এইচএসসি শেষ করে বিদেশে যেতে যাচ্ছ পড়াশোনা করার জন্য, বা অনার্স বা মাস্টার্স দিয়ে ভার্সিটি থেকে করে হলো গিয়ে যাবা, তোমাদের একটা অনেকেরই একটা বড় টার্গেট থাকে ইউরোপিয়ান ইউনিয়নের বা ইউরোপের সেনজেনভুক্ত দেশে যাও। তার কারণ কি? এই একটা দেশে ঢুকলে তুমি কয়টা দেশে ঘুরে বেড়াইতে পারবা? কয়টা দেশে ঘুরে বেড়াইতে পারবা? 29টা, 29টা। তার কারণ কি? এই দেশগুলো সেনজেনভুক্ত দেশ, এই দেশগুলো সেনজেনভুক্ত দেশ। তাহলে সেনজেন এগ্রিমেন্ট বা সেনজেন চুক্তির সাথে সম্পর্কিত কি? ইউরোপে মুক্ত চলাচল, মানে একটা দেশে সেনজেনভুক্ত একটা দেশে ঢুকলা, অন্য দেশগুলোতেও তুমি মুক্তভাবে চলাচল করতে পারবা, মুক্তভাবে চলাচল করতে পারবা। আচ্ছা, বেল্ট রোড ইনিশিয়েটিভ বা বিআরআই, বা যেটাকে হলো গিয়ে আরেকটা নাম আছে নিউ সিল্ক রোড, তবে ডাকতে চায় না আসলে, তবে প্ল্যান ওইটাই, নিউ সিল্ক রোড। এটা কোন দেশের ইনিশিয়েটিভ? এটা আমরা মোটামুটি সবাই জানি। এটা চীন বা চায়নার একটা ইনিশিয়েটিভ। যে আগে যে সিল্ক রুট যেটা ছিল, সিল্ক রোড যেটা ছিল, ওর দিকে একটা একটা বড় হাইওয়ে তৈরি করা, যেটার মাধ্যমে তারা কি করতে পারবে? তারা ট্রেডে একটা বড় ভূমিকা রাখতে পারবে, ট্রেডে একটা বড় ভূমিকা রাখতে পারবে। আন্তর্জাতিক বিচার আদালত, আইসিজের সদর দপ্তর, এখানে একটু মিস গেছে। সদর দপ্তর বা আইসিজে কোথায় অবস্থিত, এটা আর কি একটা বলেই হইলেই হলো। এটা মোটামুটি আমরা সকলেই জানি যে নেদারল্যান্ডসের কোথায়? হেগে। নেদারল্যান্ডসের কোথায়? হেগে। হেজিমনিক স্টেবিলিটি থিওরি, এজিমনিক স্থিতিশীলতা তত্ত্ব বলতে কি বোঝায় দেখো। হেজিমনি মানে কি? হেজিমনি মানে হলো, এই যে মনে করো যে ছোট ছোট বিভিন্ন দেশ, ছোট ছোট বিভিন্ন দেশ বা মিডিয়াম মিডিয়াম দেশ, এই দেশকে বড় দেশ, যেরকম মনে করো যে ইউএসএ নিজেদের আইডিওলজি, নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের কালচার এই যে পুশ করতে থাকে, এবং ওই ছোট ছোট বা মিডিয়াম দেশকেও নিজের দেশের মতো বানাইতে চায় চিন্তা ভাবনা বা সংস্কৃতির দিক থেকে। এটাকে বলে হেজিমনি, এটাকে বলে হেজিমনি। আর স্ট্যাবিলিটি কি? স্থিতিশীলতা। তাইলে দেখি আমরা, একটি পরাশক্তি বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করে। একটি
পরাশক্তি বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করে। তাহলে দেখো প্রথমটাতে আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। তারপরে এগুলো আমরা একটু দেখি যে কেবলমাত্র সামরিক শক্তি আন্তর্জাতিক না, আমরা কিন্তু বলছি যে কি চিন্তা ভাবনা কালচার পুশ করে, সামরিক শক্তি পুশ করে না। বহু পরাশক্তির প্রতিযোগিতা বিশ্বের জন্য ভালো না, এরকম এরা কি পরাশক্তি বানাইতে চায় না? পরাশক্তি ওরাই এদেরকে নিজেদের একটা মনে করো যে সাব ডিভিশন বানাইতে চায়। তারপরে ছোট দেশগুলোর প্রভাব আন্তর্জাতিক নীতি নির্ধারণে বেশি। না, এটা আসলে প্রভাব কাইন্ড অফ মুক্ত রাখতেছে। তার কারণ হলো কালচারাল দিক থেকে, চিন্তা ভাবনার দিক থেকে যদি ইউএস এর মতোই হয়, তাহলে যখন এরকম গুরুত্বপূর্ণ ডিসিশন আসবে তখন কোন দেশের মতো করে রায় দিবে? ইউএস এর মতো করে রায় দিবে, তাই না? আচ্ছা, তাহলে উত্তর কোনটা? এক নাম্বার। কোন সাংবাদিকতার ক্ষেত্রে অফ দ্য রেকর্ড তথ্য ব্যবহার করা হয়? তোমরা যারা মনে করো যে মিটিং টিটিং, সরি, বিভিন্ন তোমার এই যে টক শো শোনো বা পডকাস্ট শোনো, সে সময় অনেক সময় বা এরকম প্রোগ্রাম অনেক সময় বলে না যে এই বিষয়টা আমি অফ দ্য রেকর্ড বলতেছি। মানে আগে যখন মানুষের কথাবার্তা আহ, তোমার কি করা হতো, রেকর্ড করা হতো, তখন কিছু কথা সে যখন রেকর্ডের মধ্যে আনতে চেত না, তখন সে বলতো যে অফ দ্য রেকর্ড, মানে রেকর্ডে আমি এই কথাটা আনতে যাচ্ছি না। ঠিক একইভাবে সাংবাদিকতার ক্ষেত্রে বা হলো গিয়ে তোমার এই যে অনুসন্ধানমূলক গবেষণার সাংবাদিকতার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এমন মানুষের ইন্টারভিউ নিচ্ছে যার আইডেন্টিটি প্রকাশ হলে বা যেই লোকটা ইনফরমেশন দিচ্ছে তার আইডেন্টিটি যদি প্রকাশ হয়, তাহলে তার জন্য কি একটা হুমকি সূচক বা হলো গিয়ে তার একটা লাইফ থ্রেটনিং একটা বিষয় হয়ে যাবে। এর জন্য সে কি করে, বলে যে আমি আমার পরিচয় দিচ্ছি না, আমি আমার চেহারা দেখাচ্ছি না, কিন্তু আমি আপনাকে ঘটনাটা বলতেছি, আপনি আপনি আমার আইডেন্টিটা কি সেফ রাখেন। এর জন্য অফ দ্য রেকর্ড কোন জায়গায় ব্যবহার করা হয়? অনুসন্ধানমূলক সাংবাদিকতায়। কোন মিডিয়া প্রথম রেডিও সম্প্রচার করে? কোন মিডিয়া প্রথম রেডিও সম্প্রচার করে? দেখো, নামেই বোঝা যায়, নামেই বোঝা যায় যে ব্রিটিশ ব্রিটিশ ব্রডকাস্ট। আর সিতে কি? সিতে হলো গিয়ে কর্পোরেশন, যেহেতু একটা কর্পোরেশন ব্রিটিশ ব্রডকাস্ট, সরি ব্রডকাস্ট কর্পোরেশন, তাহলে এটা হবে হলো গিয়ে উত্তর। আচ্ছা, তারপরে হলো গিয়ে সিএনএন, এই সবগুলো কিন্তু পূর্ণরূপ জানাটা আমাদের একটু দরকার। সেটা কি? কেবল নিউজ নেটওয়ার্ক। কেবল নিউজ নেটওয়ার্ক, যেটাই তোমরা বলো, কেবল নিউজ নেটওয়ার্ক। দ্য নিউ ইয়র্ক টাইমস, এটা তো পূর্ণরূপ না, রয়টার্সেরও পূর্ণরূপ না। এখন কথা হলো যে কোনটা কোন দেশের, তাই না? কোনটা হলো গিয়ে কোন দেশের? এই যে বিবিসি, এটা হলো গিয়ে ইউকে। সিএনএন, এটা হলো ইউকে। দ্য নিউ ইয়র্ক টাইমস নাম দেখে বোঝা যাচ্ছে ইউএসএ। আর রয়টার্স কি? রয়টার্স হলো গিয়ে ইউকে। এই যে তোমাদের নেলসন ম্যান্ডেলা যে একটা প্যাসেজ আসছে না ইংলিশ ফার্স্ট পেপারে, সেটা কিন্তু রয়টার্স থেকে নেওয়া। তারপরে সাংবাদিকতায় বাইলাইন বলতে কি বোঝায়? সাংবাদিকতায় বাইলাইন বলতে বোঝায় যে সংবাদদাতার নাম ও পরিচয়। অনেক সময় দেখা যায় না আমরা যে নিউজ পড়ি, এখানে মনে করো একটা হেডলাইন দেওয়া থাকে, এইখানে হলো গিয়ে যে সংবাদদাতা তার নাম, মনে করো যে আবিদ সাহের ডেস্ক রিপোর্টার, এরকম লেখা থাকে না, এটা হলো গিয়ে বাইলাইন। এটা কি? বাইলাইন। তারপরে প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? এটা বারবার আসা প্রশ্ন, খুবই কমন। সেটা কি? সমাচার দর্পণ। সমাচার দর্পণ। আচ্ছা, গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসাবে প্রথম অভিহিত কে করেছেন? 37 নাম্বার, যেটা করেছেন সেটা হলো এডমন্ড বার্গ। এডমন্ড বার্গ সেটাকে হলো গিয়ে চতুর্থ স্তম্ভ, অনেকে হলো গিয়ে ফোর্থ স্টেটও বলে। তাহলে প্রথম তিনটা কি? আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ। আইনসভা বা আইন বিভাগ, আইন বিভাগ। প্রথমটা তো আইন বিভাগ, মোটামুটি আমরা সবাই জানি, তাই না? তারপরটা কি? বিচার বিভাগ। তারপরটা কি? নির্বাহী বিভাগ। বিচার বিভাগ, বিটার একটু সুন্দর করে দেই। বিচার বিভাগ, আর একটা কি? নির্বাহী বিভাগ। আর তাহলে 4 নাম্বার কোনটা হচ্ছে? 4 নাম্বার হচ্ছে গণমাধ্যম। তবে মেইন এই তিনটা, মেইন এই তিনটা, মেইন এই তিনটা। বিশ্বের প্রথম সংবাদপত্রের নাম কি? বিশ্বের প্রথম সংবাদপত্রের নাম হলো গিয়ে একটা ডিউরনা। একটা ডিউরনা, এই একটা ডিউরনা মানে কি? ডেইলি অ্যাক্টস। এটার মানে কি?
এটার মানে হলো ডেইলি অ্যাক্টস। এবং এটা কোন জায়গা থেকে প্রকাশিত হতো? এটা সেই হলো গিয়ে তোমার এনসিয়েন্ট রোম, প্রাচীন রোম, সেখান থেকে প্রচারিত হতো। এনশিয়েন্ট রোম থেকে এটা প্রকাশিত হতো, এনশিয়েন্ট রোম থেকে প্রকাশিত হতো। তাহলে যে দ্য টাইমস বা দি টাইমস যেটাই বলো না কেন, এটা কোন দেশের? এটা হলো গিয়ে ইউকে। দি টাইমস এটা কোন দেশের? এটা হলো ইউকে। তারপরে দি গার্ডিয়ান, গার্ডিয়ান কোন দেশের? গার্ডিয়ান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ সংস্থা। এটা কোন দেশের? এটাও কিন্তু ইউকের। আর এই যে নাম দেখে তো বোঝা, দ্য ওয়াশিংটন পোস্ট, তাহলে এটা কোন জায়গার হবে? এটি ইউএস এর হবে। ওয়াশিংটন, ওয়াশিংটন ডিসি কোন জায়গার? ইউএস এর। বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল কোনটি? এইটা নিয়ে তোমাদের অনেকেরই একটা প্রবলেম হয়। উত্তর কোনটা হবে? আগে উত্তরটা বলে দেই। উত্তর হবে হলো একুশে টিভি। প্রথম হলো কি একুশে টিভি। আর যদি বলে যে স্যাটেলাইট ভিত্তিক, স্যাটেলাইট ভিত্তিক তোমার বেসরকারি টেলিভিশন চ্যানেল, তাহলে প্রথম হবে এটিএন বাংলা। তাহলে যদি নর্মালি বলে প্রথম হলো গিয়ে তোমার বেসরকারি টেলিভিশন চ্যানেল কোনটি, প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল কোনটি, সেটা হলো একুশে টিভি, বা যেটাকে হলো গিয়ে আমরা ইটিভিও বলি, এখন ইটিভি নামে পরিচিত। আর প্রথম স্যাটেলাইট ভিত্তিক যেটা, সেটা হলো গিয়ে এটিএন। স্যাটেলাইট ভিত্তিক কবে হয়েছিল? স্যাটেলাইট ভিত্তিক হয়েছিল, স্যাটেলাইট ভিত্তিক হয়েছিল 1997, 15 জুলাই। 1997 15 জুলাই এটিএন বাংলা যাত্রা শুরু করে। 1997 15 জুলাই। তাহলে এই যে তোমার একুশে টিভি কবে করে? একুশে টিভি করে হলো তোমার 14 এপ্রিল 2000 সালের, 2000 সালের 14 এপ্রিল, 2000 সালের 14 এপ্রিল। এবং আজকে তোমাদের লাস্ট এমসিকিউ, যেটার একটা হিন্ট কিন্তু প্রথমেই আমি দিয়েছিলাম তোমাদের, সেটা হলো সংবাদ মাধ্যমে স্বাধীনতা পরিমাপের জন্য কোন সূচক ব্যবহৃত হয়? প্রেস ফ্রিডম ইন্ডেক্স, গ্লোবাল পিস ইন্ডেক্স, ডেমোক্রেসি ইন্ডেক্স, নাকি হাই হিউম্যান রাইটস ইন্ডেক্স? দেখো, সংবাদ মাধ্যম, সেটার যে প্রেস, প্রেস মানে কি সাংবাদিকতা, আরেক প্রেস মানে কি চাপ দেওয়া, সাংবাদিকতা, সাংবাদিকতা। আচ্ছা, প্রেস ফ্রিডম ইন্ডেক্স হলো গিয়ে সংবাদ মাধ্যমে স্বাধীনতা পরিমাপের জন্য এই সূচকটা ব্যবহার করা হয়। তাহলে এটার একটা, তাহলে এটা রিসেন্ট দিয়ে দিই, এটা হলো গিয়ে রিসেন্ট দিয়ে দিই। তাহলে এইখানে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের অবস্থান হলো গিয়ে 149তম। মানে দেখো, যে নিউজ পেপারে যেই স্বাধীনতা, নিউজ প্রকাশ করায় যে স্বাধীনতা, এই র্যাঙ্কিং এ বাংলাদেশ রিসেন্টে, মানে এই যে 2025-এ, এটা র্যাঙ্কিং কত? 149, 149। আর হলো কোন দেশ প্রথম? কোন দেশ প্রথম? প্রথম হলো গিয়ে নরওয়ে, ফার্স্ট। তো এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস, যেখানে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি এবং সি এর ওয়ান শট ক্লাস নিয়েছি। আশা করি এই ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছো, এবং আশা করি এই ক্লাস থেকে তোমরা শিখতে পেরেছো, যেটা তোমাদের পরীক্ষাতে তোমরা কাজে লাগাতে পারবে। তো সেই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।